12 আর 21 কে কাটলে 5:8 হবে কেন? 12 আর 21-এর সাথে 3 যোগ করা লাগবে না? কি বুঝালাম? কোশ্চেনে কি বলছে? সাফায়াতুল্লাহ কোশ্চেনে বলছে যে সংখ্যাদ্বয়ের সাথে 3 যোগ করার পরে অনুপাতটা হবে হচ্ছে 5:8। তাহলে 12 আর 21-এর সাথে 3 যোগ করবেন না? 12-এর সাথে 3 যোগ করলে কত হবে? 15। আর 21-এর সাথে 3 যোগ করলে হবে 24। তারপর অনুপাত করেন। আগে কেন অনুপাত করতেছেন? কথা কি বুঝছেন? আচ্ছা, আমাদের এখানে আসসালামু আলাইকুম, আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা একটু এখানে যারা যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন ওই গ্রুপগুলোতে একটু ভিডিওটা লিংক কপি করে একটু পেস্ট করে দেন তো। আমি দিতে পারছি না, হ্যাঁ আমি মানে কেন প্রবলেম ফেস করতেছি, দিতে পারছি না। প্লিজ কাইন্ডলি একটু দেন তো। এখানে যারা লাইনে আছেন তারা একটু কাইন্ডলি ভিডিওর লিঙ্কটা একটু কপি করে একটু গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, আমি ক্লাস শুরু করে দেবো, এই 1 মিনিট সময় নিচ্ছি। একটু কাইন্ডলি দেন তো, আমি দিতে পারছি না কেন বুঝতে পারছি না। ঠিক আছে। আচ্ছা, আমি আজকে অনুপাত সমানুপাতের 6 নম্বর ক্লাস শুরু করবো এখনই। যুক্ত হতে পারছেন না, কমেন্ট করলেন কিভাবে? এই তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লাস শুরু করে দিব। আপনারা একটু লিঙ্কটা একটু গ্রুপে কপি করে দেন তো, আমি পারছি না কেন বুঝতে পারছি না। আচ্ছা, আজকে আমরা ক্লাসের শুরুতে আমরা যেটা পড়বো সেটা হলো মিশ্র অনুপাত। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মিশ্র অনুপাত। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। মিশ্র অনুপাত, মিশ্র বা যৌগিক অনুপাত, অনেক সময় যৌগিক অনুপাত লেখা, মিশ্র বা যৌগিক অনুপাত খুব ইম্পর্টেন্ট। মানে প্রিলি পরীক্ষায় অনেকবার আসছে। হ্যাঁ, এই মিশ্র অনুপাত থেকে প্রিলি পরীক্ষায় অনেকবার আসছে অনুপাত। আচ্ছা, এটাকে ইংরেজিতে বলে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিও। আচ্ছা, মিশ্র বা যৌগিক অনুপাত ইংরেজিতে বলা হচ্ছে কম্পাউন্ড রেশিও। ঠিক আছে, এখন দেখেন প্রশ্ন হচ্ছে যে মিশ্র বা যৌগিক অনুপাতের ব্যাপারটা আসলে কি? মিশ্র বা যৌগিক অনুপাতের ব্যাপারটা হচ্ছে, ধরেন 3:4 এটা একটা অনুপাত। হ্যাঁ, তারপর হচ্ছে 2:3 এটা একটা অনুপাত। হ্যাঁ, এই যে দুইটা অনুপাত, আপনাকে কিন্তু মিশ্র অনুপাত, কিন্তু আবার মিশ্র কথাটা বুঝতেই পারছেন নিশ্চয়ই, একটা অনুপাতের কখনো মিশ্র হয় না। মিশ্র অনুপাত করতে গেলে একাধিক অনুপাত লাগবে। হ্যাঁ, মিশ্র অনুপাত করতে গেলে ক্লাস নোট দেওয়া হবে ভাই, একটু ধৈর্য ধরতে হবে। ক্লাস নোট তো ক্লাস করার পরে নোটগুলো করতে হয়। ক্লাস করার পরেই তো নোট করতে একটু সময় লাগে না? একটু ধৈর্য ধরতে হবে ভাই। 1 সপ্তাহ ক্লাস হলে পরে 1 সপ্তাহ ধৈর্য ধরতে হবে, তারপর নোটটা পেয়ে যাবেন। আর না হলে নিজের নোট নিজে করবেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। কম্পাউন্ড বা মিশ্র, মিশ্র কথাটা বুঝেই দেখেই বুঝতেছেন যে এটা একটা অনুপাত থেকে আসবে না। কয়েকটা অনুপাত যদি দেওয়া থাকে, খেয়াল করেন প্লিজ, আপনাকে কয়েকটা অনুপাত দেওয়া থাকবে। এই কয়েকটা অনুপাত দিয়ে বলবে এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত। কারণ মিশ্র অনুপাত হয় 2 বা ততোধিক অনুপাতের। এই যে এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত কত হবে। তো মিশ্র অনুপাত বের করার সময় আপনি যে কাজটা করবেন, এর দিকে তাকান। আমি বুঝাই দিব, আমি সংজ্ঞা দিব, আগে বোঝেন। মিশ্র অনুপাত করার সময় আপনি এরকম একটা দাগ দিবেন। এরকম একটা দাগ দিয়ে আপনাকে যে অনুপাতগুলোর মিশ্র অনুপাত বের করতে বলবে, সেই অনুপাতগুলোর এই যে প্রথম যেটা আছে, এই অনুপাতের প্রথমটা, এই অনুপাতের প্রথমটা, প্রত্যেকটা অনুপাতের প্রথম রাশিটা উপরে গুণাকারে লিখবেন। তাহলে এই অনুপাতের প্রথম রাশি 3, এই অনুপাতের প্রথম রাশি 2, ব্যাস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবং প্রত্যেকটা অনুপাতের এই দ্বিতীয় যে রাশিটা থাকবে না, এই দ্বিতীয় রাশিটা নিচে গুণাকারে লিখবেন। তাহলে এই অনুপাতের দ্বিতীয় রাশি হচ্ছে 4, এই অনুপাতের দ্বিতীয় রাশি হচ্ছে 3। এবার ক্যালকুলেশন করে আপনি নতুন একটা অনুপাত পাবেন। এই নতুন অনুপাতটাই হচ্ছে এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত। তাহলে এখন কাটাকাটি যায়, এখানে কাটাকাটি সুযোগ আছে, 3 ক্যান্সেল, এই 2 দিয়ে কাটা যায়, 2 এর মধ্যে 2 যাবে একবার, 2 এর মধ্যে 4 যাবে হচ্ছে, 4 এর মধ্যে 2 যাবে হচ্ছে 2 বার, 2 দিয়ে কাটলাম, 2 1 কে 2, 2 2 4, তাহলে উপরে আছে 1, নিচে আছে 2, তার মানে 1:2। তার মানে হচ্ছে এই যে দুইটা অনুপাত দেওয়া ছিল, এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 1:2। আমি বুঝাবো, আমি সংজ্ঞাও দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আগে দেখাচ্ছে যে মিশ্র অনুপাত কিভাবে বের করতে হয়। আপনি 2 বা ততোধিক অনুপাতের মিশ্র অনুপাত হয় কয়টা অনুপাতের? আচ্ছা, 2 বা ততোধিক অনুপাতের মিশ্র অনুপাত হয়। ঠিক আছে, আচ্ছা,
মিশ্র কথাটা তো নিশ্চয়ই একটা অনুপাত দিয়ে হবে না, মিশ্র মানে বুঝতে পারছেন মিশ্রিত করতে হবে, তাহলে মিশ্রিত তো আর একটা জিনিস করা যায় না, দুই বা ততোধিক জিনিস। হ্যাঁ, আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরেন আপনাকে অনুপাত দেওয়া হলো যে 2:3, 2:3, 9:8, 9:8, 7:10, ঠিক আছে, আর হচ্ছে 25:21, 25:21 অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত? অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত? ঠিক আছে, দেখেন 2:3, 9:8, 7:10, 25:21, এখানে কয়টা অনুপাত আছে? 4টা অনুপাত, 1টা 2টা 3টা 4টা, এই 4টা অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলছে। মিশ্র অনুপাত বের করার সময় আপনি প্রথমে একটা দাগ দিবেন, দাগ দিয়ে উপরে লিখবেন হচ্ছে প্রথম রাশিগুলো আর নিচে লিখবেন হচ্ছে দ্বিতীয় রাশিগুলো গুণ আকারে। তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে 2, এখানে 9, এখানে 7, এখানে 25, তাহলে প্রত্যেকটা অনুপাতের প্রথম রাশি উপরে গুণ আকারে লিখবেন। তাহলে এই 2, এখানে আছে 9, এখানে আছে 7, এখানে আছে 25, ঠিক আছে। আচ্ছা, এবার নিচে কি লিখবেন? নিচে হচ্ছে এই প্রত্যেকটা অনুপাতের এই যে দ্বিতীয় যে রাশি আছে না, এই দ্বিতীয় রাশিগুলো নিচে গুণ আকারে লিখবেন। তাহলে এখানে দ্বিতীয় রাশি হচ্ছে 3, এখানে দ্বিতীয় রাশি হচ্ছে 8, এখানে দ্বিতীয় রাশি হচ্ছে 10, এখানে দ্বিতীয় রাশি হচ্ছে 21, ব্যাস। এবার কাটাকাটি করার পরে ফাইনালি যে উত্তর আসবে সেটা হচ্ছে এই সবগুলো অনুপাতের মিশ্র অনুপাত। মানে মিশ্র অনুপাত একটা অনুপাত, এটা কি থেকে আসবে? কতগুলো অনুপাতের যে প্রথম যে রাশিগুলো আছে সেই প্রথম রাশিগুলো, প্রত্যেকটা অনুপাতের প্রথম রাশিগুলো গুণ করে উপরে দিব, আর প্রত্যেকটা অনুপাতের দ্বিতীয় রাশিগুলো গুণ করে নিচে দিব, তারপরে ক্যালকুলেশন করে ফাইনালি একটা অনুপাত আসবে, সেই অনুপাতটা হচ্ছে এই সবগুলো অনুপাতের মিশ্র বা মিক্সড কম্পাউন্ড রেশিও, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা কাটাকাটি করি। দেখেন এই 3 দিয়ে এই 9 যাবে 3 বার, এই 3 দিয়ে এই 21 যাবে 7 বার, এই 7 আর 7 কাটা। আচ্ছা, এই 2 দিয়ে এই 10 যাবে হচ্ছে 5 বার, এই 5 দিয়ে এই 25 যাবে হচ্ছে 5 বার, আর কোনো কাটাকাটির সুযোগ নাই। এখন উপরে কিছুই নাই, আছে শুধু 5, নিচে কিছুই নাই, আছে 8, তার মানে এটা হচ্ছে 5:8, অর্থাৎ এখানে যে 4টা অনুপাত দেওয়া ছিল এই 4টা অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 5:8। আসলে মিশ্র অনুপাত করে আমরা আসলে কি করলাম দেখেন, তার মানে এখন বুঝবেন মিশ্র অনুপাতের ব্যাপারটা। মিশ্র অনুপাত হচ্ছে কতগুলো অনুপাতের, এগুলাকে কি এই প্রথম রাশিকে কি পূর্ব রাশি বলে না? কতগুলো অনুপাতের এই পূর্ব রাশিগুলোর গুণফল, এই যে দেখেন পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি ধরতে হবে, এবং এই উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে যে নতুন অনুপাত পাবেন সেই নতুন অনুপাতটা হচ্ছে এই সবগুলো অনুপাতের মিশ্র অনুপাত। আসলে আপনি কি করছেন, কোন অনুপাতের উপরে যে রাশিটা থাকে, এদিকে তাকান, উপরে যা থাকে সেটা কি পূর্ব রাশি না? আর নিচে যেটা থাকে সেটা কি উত্তর রাশি না? ইয়েস। তার মানে আপনি এখানে কি করলেন, এই সবগুলো অনুপাতের এই পূর্ব রাশিগুলো গুণ করছেন, গুণ করে উপরে রাখছেন, মানে কি এইখান থেকে যে গুণফলটা আসবে সেটা কি পূর্ব রাশি হবে, উপরে যা থাকবে সেটা তো পূর্ব রাশি। আর এই যে উত্তর রাশিগুলো গুণ করে নিচে রাখছেন, তাহলে এই নিচ থেকে যে রাশিটা আসবে সেটা হবে উত্তর রাশি। তার মানে কতগুলো অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণ করে পূর্ব রাশি ধরবেন এবং উত্তর রাশিগুলোকে গুণ করে উত্তর রাশি ধরে নতুন যে অনুপাতটা পাবেন সেই নতুন অনুপাতটা হচ্ছে এই সবগুলো অনুপাতের মিশ্র অনুপাত বা কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত, ঠিক আছে। এখন এইখানে মানুষ কি করে, বেশিরভাগ মানুষ যে কাজটা করে দেখেন পরীক্ষা হলে কিভাবে তারা বিপদে পড়ে। মনে করেন আপনাকে বলা হলো যে 2:3, এদিকে তাকান প্লিজ, পরীক্ষার হলে দেখেন বেশিরভাগ মানুষ যে কাজটা করে আর মিলাতে পারে না, 2:3 ও 3:5 এর মিশ্র অনুপাত, এটা মনে করেন পরীক্ষা আসছে। এখন সে যেভাবে পড়ছে, সে পড়ছে যে পূর্ব রাশিগুলো গুণ করতে হবে, তাহলে এখানে পূর্ব রাশি 2, এখানে পূর্ব রাশি 3, 2 আর 3 গুণ করলে হয় 6, তারপর উত্তর রাশি গুণ করতে হবে, 3 আর 5 গুণ করলে হবে কত, 3 5 15, এইবার কাটাকাটি করবে, গুণ করবে এবার কাটাকাটি করবে, 3 দিয়ে কাটা যায়, 3 2 6, 3 5 15, তার মানে কি 2:5। ওকে ফাইন, ঠিক আছে, এই দুইটা অনুপাত থেকে আসছে, সেক্ষেত্রে ঠিক আছে, আপনি সরাসরি গুণ করছেন। কিন্তু যদি আপনি এইটার মিশ্র অনুপাত বের করার সময় যদি আপনি সত্যি এই 2, এই 9, এই 7, এই 25 গুণ করে যদি একটা বিশাল ফলাফল আনতেন, এইভাবে না লেখে, এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে না রেখে যদি একটা বিশাল ফলাফল আনতেন ইস্টু দিয়ে, এবার এখানে 3, 8, 10, 25, 21 এগুলো গুণ করে যদি এখানে একটা বিশাল ফলাফল আনতেন, তারপরে এগুলো কাটাকাটি করতে ভালো লাগতো বলেন? এই জন্য আমরা এই কাজটা করবো না, আমরা এই পূর্ব রাশিগুলো গুণ করে সবগুলো আলাদা আলাদা করে গুণ রাখবো, যাতে কাটাকাটি করতে আমার সুবিধা হয়। বেশিরভাগ মানুষ যে কাজটা করবে
কি করবে, এই সবগুলো গুণ করে দিবে, এই সব পিছনের সবগুলো গুণ করে একটা বিশাল সংখ্যা আসবে, তারপরে কাটাকাটি করতে দেয়, বলবে ধর কি আসছে সব, বুঝছেন? আর আমরা সংখ্যাগুলো আলাদা আলাদা করে রাখছি যাতে কাটাকাটি করতে সুবিধা হয়, বুঝছেন? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে মিশ্র অনুপাতের ব্যাপারটা গেল। এখন মিশ্র অনুপাতের পরে আমরা দেখব হচ্ছে, দেখেন সবাই একটু মনোযোগ দেন, সেটা হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত মনে করেন একটা অনুপাত হচ্ছে 3:4, হ্যাঁ 3:4, বলা হলো 3:4 এর ব্যস্তানুপাত কত? আচ্ছা, ব্যস্তানুপাত মানে কিছুই না, এই রাশিগুলাকে উল্টাই দেওয়া। তার মানে এই পূর্ব রাশি চলে যাবে উত্তর রাশির কাছে, আর এই উত্তর রাশি চলে আসবে পূর্ব রাশির কাছে। তাহলে নতুন যে অনুপাতটা পাবেন সেই নতুন অনুপাতটা হচ্ছে এই আগের অনুপাতের ব্যস্তানুপাত, অর্থাৎ 3:4 এর ব্যস্তানুপাত। এই 4 চলে আসবে সামনে, এই 3 চলে যাবে পিছনে, তার মানে 3:4 এর ব্যস্তানুপাত হচ্ছে 4:3। তার মানে আসলে কি করলাম, এই পূর্ব রাশিকে উত্তর রাশি বানাই দিছি না? ইয়েস। আবার উত্তর রাশিকে এখানে পূর্ব রাশি বানাই দিছি না? ইয়েস। তাই সংজ্ঞা এরকম দেওয়া আছে, কোন অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি বানিয়ে নতুন যে অনুপাতটা পাওয়া যায় সেই নতুন অনুপাতটা হচ্ছে ওই পূর্বের অনুপাতের ব্যস্তানুপাত। এখন কেউ যদি বলে যে A:B এর ব্যস্তানুপাত কত, A:B এর ব্যস্তানুপাত, তাহলে বি চলে আসবে সামনে, এ চলে যাবে পিছনে, অর্থাৎ B:A হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কম্পাউন্ড রেশিও। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত, দ্বিগুণানুপাত আসলে কি? মনে করেন যে 3:5 এর দ্বিগুণানুপাত কত? এর দ্বিগুণ, আমি সংজ্ঞা পরে বুঝাবো, আগে হচ্ছে মানে উদাহরণ দিয়ে বুঝাবো। দ্বিগুণানুপাত, আচ্ছা কত? কোন একটা অনুপাতের দ্বিগুণানুপাত করা মানে আসলে কিন্তু ওই অনুপাতের রাশিগুলোকে 2 দিয়ে গুণ করে না। অনেকে মনে করে যে ভাই দ্বিগুণানুপাত মানে মনে হয় এগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে, না। দ্বিগুণানুপাত মানে হচ্ছে এই প্রত্যেকটা রাশির বর্গ করতে হবে। এই 3 এর বর্গ করবেন, এই 5 এর বর্গ করবেন, বর্গ করে আপনি কিন্তু নতুন আর একটা অনুপাত পাবেন, সেই অনুপাতটা হচ্ছে 9:25। তার মানে কোন একটা অনুপাতের এই পূর্ব রাশি এবং উত্তর রাশি এই দুইটা রাশিকে বর্গ করে আমরা যে নতুন অনুপাতটা পাবো, এই নতুন অনুপাতটা হচ্ছে ওই পূর্বের অনুপাতের দ্বিগুণানুপাত। ওকে, হ্যাঁ কি হয়েছে, কোনো নেটওয়ার্ক প্রবলেম? নেটওয়ার্ক প্রবলেম হয়েছে কোথাও? একটু প্লিজ কাইন্ডলি একটু বলেন তো। নেটওয়ার্ক প্রবলেম হয়েছে কি? প্লিজ একটু কাইন্ডলি বললে পরে সুবিধা হয় তোমার জন্য। কোনো নেটওয়ার্ক ইস্যু প্লিজ? আচ্ছা, তার মানে হচ্ছে কোনো একটা অনুপাতের এই পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশিকে বর্গ করে আমরা নতুন একটা অনুপাত পাবো, সেই নতুন অনুপাতটা হচ্ছে পূর্বের অনুপাতের দ্বিগুণ অনুপাত। খুবই সিম্পল। এই দ্বিগুণ অনুপাতের সাথে আমাদের পড়তে হবে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত। আচ্ছা, দ্বিভাজিত অনুপাত হচ্ছে দ্বিগুণানুপাতের উল্টা। তার মানে মনে করেন যে 16:36, আচ্ছা 16:36 না দিয়ে 16:49 এর দ্বিভাজিত অনুপাত। আচ্ছা, অনুপাত কত? দ্বিভাজিত অনুপাত কত? দেখেন 16:49 এর দ্বিভাজিত অনুপাত কত? তো দ্বিভাজিত অনুপাত হচ্ছে দ্বিগুণানুপাতের উল্টা। যেমন আপনি দ্বিগুণানুপাতে কি করছিলেন, এই রাশিগুলোকে বর্গ করছিলেন, বর্গের উল্টা হলো বর্গমূল। বর্গের রিভার্স কি? বর্গমূল। বর্গমূল। তার মানে হচ্ছে দ্বিগুণানুপাতে আপনি বর্গ করছিলেন, আর দ্বিভাজিত অনুপাতকে এই অনুপাতের রাশিগুলোকে বর্গমূল করতে হবে। খুবই সিম্পল, বর্গ না করে বর্গমূল। তাহলে 16 বর্গমূল মানে √16, আর 49 বর্গমূল হচ্ছে √49। তাহলে 16 বর্গমূল করলে 4 হয়, 49 বর্গমূল করলে 7 হয়, তার মানে 4:7। অর্থাৎ এই যে 16:49 এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে 4:7। তার মানে দ্বিভাজিত অনুপাত ব্যাপারটা আসলে কি হলো?
কোন অনুপাতের উভয় রাশিকে, অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি মানে উভয় রাশিকে বর্গমূল করে আমরা নতুন যে অনুপাতটা পাবো, সেই নতুন অনুপাতটা হচ্ছে ওই পূর্বের অনুপাতের দ্বিভাজিত অনুপাত। যেমন পরীক্ষায় আসতে পারে যে a:b এর দ্বিভাজিত অনুপাত কত। তো a:b, এখানে এর মান তো আর জানি না, তাহলে এর মান এগুলোর উপর রুট করতে হবে, অর্থাৎ রুট a ইস টু কি রুট b। তার মানে রুট a ইস টু রুট b হচ্ছে, এটা কার কার দ্বিভাজিত অনুপাত? এইটার দ্বিভাজিত অনুপাত। এটা কার দ্বিভাজিত অনুপাত? a:b এর দ্বিভাজিত অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, এইবার ত্রিগুণানুপাত, ত্রিগুণানুপাত বুঝতেই পারছেন। মনে করেন 2:3 এর ত্রিগুণানুপাত আমরা বের করব। ত্রিগুণানুপাত 2:3 এর ত্রিগুণানুপাত আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, তো দ্বিগুণানুপাতে আমরা কি করছিলাম? বর্গ করছিলাম। আর ত্রিগুণানুপাতে নিশ্চয়ই বর্গ না, ত্রি মানে বুঝতেই পারছেন 3, 3 মানে হচ্ছে কিউব, ঘন করতে হবে, ঘন। তার মানে এই যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশির ঘন করতে হবে, কিউব কিউব। ত্রিগুণানুপাত মানে পাওয়ার 3, দ্বিগুণানুপাত মানে পাওয়ার 2 মানে বর্গ, যেটা দেখে আসলাম। তাহলে ঘন করতে হবে, তাহলে 2 এর ঘন করা মানে 2 কিউব, 3 এর ঘন করা মানে 3 কিউব, সরি। তাহলে 2 এর কিউব কত? 8, আর 3 এর কিউব কত? 27। এই যে আমরা পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশির ঘন করে আমরা এই যে নতুন অনুপাত পাইলাম, এই নতুন অনুপাতটা হচ্ছে এই পূর্বের অনুপাতের ত্রিগুণানুপাত। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে ত্রিগুণানুপাত ব্যাপারটা কি? কোনো একটা অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশির ঘন করে প্রাপ্ত যে নতুন অনুপাতটা হবে, সেই নতুন অনুপাতটাই হচ্ছে পূর্বের অনুপাতের ত্রিগুণানুপাত। ওকে, এবার এর সাথে পড়তে হবে ত্রিভাজিত অনুপাত। ত্রিভাজিত অনুপাত। আচ্ছা, যেমন দ্বিগুণানুপাতের উল্টা হচ্ছে দ্বিভাজিত অনুপাত, ত্রিগুণানুপাতের উল্টা হচ্ছে ত্রিভাজিত অনুপাত। তো দ্বিভাজিত অনুপাতে বর্গমূল করছিলেন, আর ত্রিভাজিত অনুপাতে ঘনমূল করতে হবে। কি করতে হবে? ঘনমূল। আচ্ছা, আমি একটা এক্সাম্পল নিই। মনে করেন যে 8:125 এর ত্রিভাজিত অনুপাত কত? ত্রিভাজিত 8:125। তার মানে এই যে রাশি দুইটা আছে না, এই রাশি দুইটার ঘনমূল করতে হবে। আপনারা সবাই জানেন এটা হচ্ছে বর্গমূল চিহ্ন, আর ঘনমূল চিহ্ন মানে এরকম রুট চিহ্ন দিয়ে এই রুটের কোলের মধ্যে 3 দিতে হবে। এগুলো আমরা বেসিক ক্যালকুলেশনের সময় এগুলো দেখাইছিলাম, ঠিক আছে? একটু ক্যালকুলেশনগুলো ওই ক্লাসগুলো করবেন যারা ক্লাস করেননি। হ্যাঁ, এইটা হচ্ছে বর্গমূল চিহ্ন, এটা হচ্ছে ঘনমূল চিহ্ন। তার মানে এই যে দুইটা রাশি আছে এদের উপর ঘনমূল দিতে হবে, অর্থাৎ 8 এর উপর ঘনমূল দিবে। এই যে ঘনমূল 8, 125 এর উপর ঘনমূল দিলে এই যে ঘনমূল 125। এখন 8 এর ঘনমূল হচ্ছে 2, আপনারা সবাই জানেন 2 এর কিউব করলে 8 হয়, অতএব 8 এর ঘনমূল 2 হবে। ক্লাসে কিন্তু শেখাইছি, মুখস্থ করতে বলছি কিন্তু এই কয়েকটার জিনিস। 125 এর ঘনমূল কত? 5। কেন? কারণ 5 এর কিউব করলে 125 হয়, মনে আছে? তাহলে 125 এর ঘনমূল করলে এই 5 হবে। তার মানে যে 8:125 এর ত্রিভাজিত অনুপাত হচ্ছে 2:5, 2:5। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমি এখন গাণিতিক সমস্যা সমাধান করাবো কিছু, এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা পরীক্ষাতে আসছে। দেখেন, বিশ নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা সলভ করছিলাম। এই যে 21 থেকে কিছু অঙ্ক থেকে গেছিল, আপনাদের মনে আছে? সেগুলো যে এখন সলভ করে দিচ্ছি। কোনো অঙ্ক থাকবে না, টেনশন করবেন না। কিছু যদি রেখে যাই সেগুলো আমি পরে কোনো না কোনো সময় ওই চ্যাপ্টারের মধ্যেই সলভ করে দেবো ইনশাআল্লাহ। দেখেন, এখানে 21 নম্বরে 2:3, 5:7, 8:9 এর মিশ্র অনুপাত চাইছে। তাহলে আমি কি বলছি? প্রথমে একটা দাগ দিবেন, দাগ দিয়ে প্রথমগুলো লিখবেন। এটার প্রথম হচ্ছে 2, এটার প্রথম হচ্ছে 5, এটার প্রথম হচ্ছে 8, আর নিচে কি লিখবেন? দ্বিতীয়টা। এটার দ্বিতীয় হচ্ছে 3, এটা দ্বিতীয় হচ্ছে 7, এটা দ্বিতীয় হচ্ছে 9। এবার দেখতে হবে কাটাকাটি যায় কিনা। এই 3 দিয়ে কিন্তু উপরের কাউকে কাটা যায় না, এই 7 দিয়ে উপরের কাউকে কাটা যায় না, 9 দিয়ে উপরের কাউকে কাটা যায় না। তার মানে কাটাকাটি করার সুযোগ নাই। যখন কাটাকাটি করার সুযোগ নাই তখন উপরে গুণ করে দিবেন, নিচে গুণ করে দিবেন। দেখেন 5 8 40, 40 2 80, তাহলে উপরে হইলো 80, নিচে কত হচ্ছে? 7 9 63, 63 গুণ 3, এই যে 63 গুণ 3, তাহলে উপরে 80, 3 3 9, 3 6 18, 189। তাহলে 80:189। কাটাকাটি যায় না, সমস্যা কি? এভাবে থাকবে 80:189। ক্লিয়ার? 80:189।
আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি বলছে, 3:5 ও 7:9 এর মিশ্র অনুপাত কত? দেখেন 3:5 এবং 7:9 এর মিশ্র অনুপাত, প্রথমে একটা দাগ দিবেন, দাগ দিয়ে এই প্রথমগুলো লিখবেন। প্রথমে আছে 3, তারপর আছে 7 লিখলেন, নিচে কি লিখবেন দ্বিতীয়গুলা, তাহলে দ্বিতীয়তে আছে 5 আর দ্বিতীয় আছে 9। এবার দেখতে হবে কাটাকাটি যায় কিনা। এই 3 দিয়ে 9 যায় 3 বার, আর কাটাকাটি সুযোগ নাই, সুতরাং উপরে আছে শুধু 7 আর নিচে আছে 3 5 15, তার মানে 7:15। 7:15। সবাই যেটা কাজটা করে এগুলা গুণ করে লেখে, এগুলা গুণ করে পুরোটা লেখে, তারপর কাটাকাটি করে। কেন ভাই? আমরা এইভাবে আলাদা আলাদা করে গুণ করবো যাতে কাটাকাটি সুবিধা হয়, তাই না? নেক্সট, আচ্ছা 3:2 এর দ্বিগুণ অনুপাত কত? 3:2 এর দ্বিগুণ অনুপাত, দ্বিগুণ অনুপাত মানে এগুলোকে বর্গ করতে হবে। 3 এর বর্গ করলে 9, 2 এর বর্গ 4, অর্থাৎ 9:4। 9:4 আছে কোথায়? এই যে ডি নাম্বার অপশন, 9:4। ওকে, 25:36 এর দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত মানে এদের কি করতে হবে? বর্গমূল করতে হবে। 25 এর বর্গমূল ইস্টু 36 এর বর্গমূল। 25 এর বর্গমূল 5, 36 এর বর্গমূল 6, তার মানে 5:6। 5:6 কোথায়? এই যে এ নাম্বার অপশন ইজ রাইট। ওকে, একদম সিম্পল, পরীক্ষা আসে, প্রচুর আসে। এবার তাকান, a:b এর দ্বিভাজিত অনুপাত। a:b এর দ্বিভাজিত অনুপাত মানে এর বর্গমূল করতে হবে রুটে, বির বর্গমূল করলে হবে √b, তার মানে √a:√b। এইটা হচ্ছে a:b এর দ্বিভাজিত অনুপাত। এ নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? নেক্সট, এইবার একটু তাকায়েন, বলছে √p:√z কে p:z এর কি বলা হয়? আচ্ছা, √p:√z কে p:z এর কি বলা হয়? তার মানে এই জিনিসটাকে এই জিনিসের কি বলা হয়? তাহলে আপনারা আমাকে বলেন, দেখেন এই জিনিসটাকে এই জিনিসের কি বলা হয়? তার মানে এই জিনিসটার কি করে এটা পাইছেন? এটার বর্গমূল করছেন, এটার বর্গমূল করছেন, তা বর্গমূল করে যে অনুপাত পাওয়া যায় তার নাম কি? দ্বিভাজিত অনুপাত। তার মানে এই জিনিসটা হচ্ছে এই জিনিসের দ্বিভাজিত অনুপাত। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এই জিনিসের দ্বিভাজিত অনুপাত। কারণ কি? কারণ এই জিনিসগুলোর বর্গমূল করে আমরা এটা পাইছি। তা কোনো কিছুর কোনো অনুপাতের বর্গমূল করে যেটা পাওয়া যায় সেটা কি দ্বিভাজিত অনুপাত না? তাহলে উত্তর হচ্ছে দ্বিভাজিত অনুপাত, এ নাম্বার অপশন। ঠিক আছে? আচ্ছা, কিন্তু পরীক্ষক যদি আপনাকে এরকম কোশ্চেন করতো, আপনার এটার উত্তর দেন তো, একটু তাকান। p:q কে √p:√q এর কি বলা হয়? এই প্রশ্ন আসলে আমার বিশ্বাস মানে অন্তত 80% কোশ্চেন উত্তর ভুল করে আসবে। 80% স্টুডেন্ট ভুল করে আসবে এই প্রশ্ন। কি বলা হয়? অনেক স্টুডেন্ট এই কোশ্চেন ভুল করে আসবে। দেখেন, p:q কে √p:√q এর, আচ্ছা এখানে কিউটা একটু বড় হাতের দেন, যেহেতু এখানে বড় হাতের দিছি। কি বলা হয় বলেন তো? এটার উত্তর দেন তো, কি হয় এটা? এটার উত্তর দেন। এটা কি হবে? এটা কি হবে? p:q কে √p:√q এর কি বলা হয়? এটা বলছি না, বলছি এটা কি হবে, উত্তর কি হবে লিখে দেন। আমি একটু পানির বিরতি দিলাম, দেখি কি অবস্থা, কে কে কি বলে। কথাই বলছে না কেউ, কারণ কি? কি ব্যাপার, কেউ কথা বলছে না কেন? আচ্ছা, অনেকেই বলছে দ্বিগুণানুপাত, দ্বিগুণানুপাত। রাইট, অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জিনিসটাকে এই জিনিসের দ্বিগুণানুপাত বলা হয়। বলুন ভাই কেমনে? কারণ এই জিনিসগুলোর বর্গ করলে এটা পাওয়া যাবে। দেখেন, √p এর বর্গ করলে আর √q এর বর্গ করেন, এই বর্গ আর বর্গমূল কেটে p হবে, আর এই বর্গমূল আর বর্গ কেটে q হবে। তার মানে এই অনুপাতের বর্গ করে আমরা এটা পাইছি কিনা? তাহলে কোন অনুপাতের বর্গ করে যে অনুপাত পাওয়া যায় সেটা কি? দ্বিগুণানুপাত। বর্গমূল করলে পরে বর্গমূল করে যেটা পাবো সেটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত, কিন্তু বর্গ করে যেটা পাবো সেটা দ্বিগুণানুপাত। তার মানে এই অনুপাতকে এই অনুপাতের কি বলা হয়? তাহলে এই অনুপাতকে আপনি কি করে এটা পাইছেন? এই অনুপাতকে বর্গ করে এটা পাইছেন।
ঠিক আছে, এই অনুপাতের বর্গ করে এটা পাইছেন, সুতরাং এ হচ্ছে এর দ্বিগুণ অনুপাত। ঠিক আছে না? না না, দ্বিভাজিত অনুপাত না, এটা বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, এটা না বুঝলে কিন্তু ঝামেলা আছে। এবার 26-এর পরে 27, 4:3 এর ত্রিগুণ অনুপাত কত? ত্রিগুণ অনুপাত মানে তো ঘন করতে হবে, তাহলে 4 এর ঘন করলে হয় 64, 4 এর কিউব কত? 64, আর 3 এর কিউব কত? 27, তাহলে 64:27, 64:27 হচ্ছে বি নাম্বার, অপশন ইজ রাইট। ওকে, নেক্সটে বলছে 8:27 এর ত্রিভাজিত অনুপাত কত? 8:27 এর ত্রিভাজিত অনুপাত 8:27। আচ্ছা, ত্রিভাজিত অনুপাত কেমনে পাওয়া যায়? ঘনমূল করে। তাহলে প্রত্যেকের ঘনমূল করেন, এই 8 এর ঘনমূল করেন, 8 এর ঘনমূল 27 এর ঘনমূল করেন। এখন 8 এর ঘনমূল কত হয়? 2 হয়, আর 27 এর ঘনমূল কত হয়? 3 হয়, 2:3। তার মানে 8:27 এর ত্রিগুণ অনুপাত হচ্ছে, ত্রিভাজিত অনুপাত হচ্ছে 2:3, অর্থাৎ এ নাম্বার, অপশন ইজ রাইট। ঠিক আছে? 26 নাম্বার বইতে ভুল আছে? হ্যাঁ, 26-এর উত্তর ভুল আছে, 26-এর উত্তর হবে এ। বই কারেকশন করবেন প্লিজ, আমাদের লেকচার বুকে 26-এর উত্তরটা ভুল আছে, 26-এর উত্তর হবে এ। বইয়ে দেওয়া আছে কত? বইয়ে দেওয়া আছে অল, ভুল আছে। হ্যাঁ, ওটা এ হবে, ঠিক করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার কি বলছে? a:b এর ত্রিভাজিত অনুপাত কত? তাহলে ত্রিভাজিত অনুপাত কেমনে পাওয়া যায়? ঘনমূল করে। তার মানে এর ঘনমূল করবেন, এই যে ঘনমূল এ, বির ঘনমূল করবেন মানে ঘনমূল বি। এখন এ বি এর তো আর ঘনমূল হয় না, কারণ এ বির মান কত আমরা জানি না, তবে জিনিসটা এইভাবেই থেকে যাবে। তো ঘনমূল এ ইস টু ঘনমূল বি, যে ওকে, এ নাম্বার, অপশন রাইট। নেক্সট। আচ্ছা, এগুলো করা হয়ে গেছিল, একটু খেয়াল করে দেখেন, এগুলো আমাদের করা হয়ে গেছিল। এখন আমরা খুবই দারুণ একটা থিওরি শিখবো, খুবই দারুণ থিওরি, কারণ এখান থেকে পরীক্ষায় মানে এখন যেটা শিখছি অনুপাত সমানুপাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে বেশিবার এই জায়গা থেকে প্রশ্ন আসছে, সুতরাং বি কেয়ারফুল। হ্যাঁ, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। সেটা হচ্ছে সমানুপাত ও ক্রমিক সমানুপাত, খুবই ইম্পর্টেন্ট। সমানুপাত মানে প্রিলির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সমানুপাত ও ক্রমিক সমানুপাত। সমানুপাত ও ক্রমিক সমানুপাত। প্রথমে আমরা করবো হচ্ছে সমানুপাত। প্রথমে কি করব? সমানুপাত। দেখেন, প্রথমে পড়বো সমানুপাত। এখন সমানুপাত আসলে কি খেয়াল করেন প্লিজ, আগে সংখ্যাটা দেখেন। এ কমা বি কমা সি ও ডি রাশি চারটির মান, রাশি এখানে কয়টা? 1 2 3 4টা। এই ও কিন্তু একটা রাশি না, আবার মনে করেন যে ও একটা রাশি। এ বি সি ডি চারটা রাশি। হ্যাঁ, রাশি চারটির মান যদি এমন হয় যে a:b ইজ ইকুয়াল টু c:d হয়, তবে এরা মানে এই চারটা রাশি, হ্যাঁ, এরা একটি সমানুপাত তৈরি করে। সমানুপাত তৈরি করে। আচ্ছা, খেয়াল করেন প্লিজ, শর্তটা কি? শর্ত দেখেন, এই যে শর্তটা দেখেন, এই শর্তটা ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে প্রথম কথা হচ্ছে সমানুপাতে রাশি থাকবে কয়টা? 4টা। খেয়াল করেন, সমানুপাতে রাশি থাকবে 4টা, ইম্পর্টেন্ট কথা কিন্তু। সমানুপাতে রাশি থাকবে কয়টা? 4টা। আচ্ছা, এই রাশি 4টার মান এমন হবে যে এই প্রথম দুইটার অনুপাত, এই যে দেখেন a:b মানে কি? এই প্রথম দুই রাশির অনুপাত, আর এই c:d মানে কি? এই শেষ দুই রাশির অনুপাত। মাঝখানে কি আছে? ইকুয়াল। তার মানে প্রথম দুইটা রাশির অনুপাত করলে যা আসবে, শেষ দুইটা রাশির অনুপাত করলে তাই আসবে। ঠিক আছে? প্রথম দুইটা রাশির অনুপাত করলে যা আসবে, শেষ দুইটা রাশির অনুপাত করলে তাই আসবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি, এই চারটা রাশি কি তৈরি করবে? একটা সমানুপাত তৈরি করবে। এই চারটা রাশি একটা সমানুপাত তৈরি করবে। ক্লিয়ার? এখন এই সমানুপাতের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, খেয়াল করেন প্লিজ। হ্যাঁ, সেই বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এইটাকে আর একটু ভাঙলে আমরা পাবো a:b ইজ ইকুয়াল টু c:d। এখানে a:b মানে কি? a ডিভাইডেড বাই b না? এখানে c:d মানে কি? c ডিভাইডেড বাই d না? আর গুণ করে দেন। আর গুণ করা যায় না? সমীকরণের নিয়মে আর গুণ করা যায়। তার মানে এইটার সাথে এইটা গুণ, অর্থাৎ এর সাথে d গুণ। ad ইজ ইকুয়াল টু কি? এই b এর সাথে c গুণ। ad ইকুয়াল টু bc। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এডি ইকুয়াল টু বিসি, এই যে তার মানে সমানুপাতের শর্ত হচ্ছে এডি ইকুয়াল টু বিসি, মানে এটাও যা বোঝায় এটাও তাই বোঝায়, কারণ এই লাইন থেকেই তো এখানে আসছি। এখন এখানে আসলে ঘটনা কি ঘটছে দেখেন, এই যে এ বি সি ডি, এখানে যে চারটা রাশি, এই চারটা রাশির এই পাশে, এই এক পাশে আছে এ, এক পাশে আছে ডি, এই জন্য এই দুইজনকে বলা হয় প্রান্তীয় রাশি। প্রান্তীয় রাশি, এই দুইজনকে কি বলে? প্রান্তীয় রাশি। আর এই যে মাঝখানে যে দুইটা আছে এদেরকে বলে মধ্য রাশি। কেন? কারণ এরা মাঝখানে আছে, মধ্য রাশি। তার মানে দুই পাশের দুইটাকে বলা হচ্ছে প্রান্তীয় রাশি, আর এই মাঝখানের দুইটাকে বলা হচ্ছে মধ্য রাশি। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই পাশে কি এ আর ডি গুণ আছে, এই এ আর ডি কেমন? এ আর ডি কি? এ আর ডি কি দুই প্রান্তে আসে না? ইয়েস, তার মানে প্রান্তীয় রাশি দুইটা, এখানে মাঝখানে কি গুণ, তার মানে প্রান্তীয় রাশি দুইটার গুণফল। আর এখানে কার গুণফল? দেখেন বি আর সি, বি আর সি কি মাঝে আছে না? ইয়েস, তার মানে মধ্য রাশি দুইটার গুণফল। তার মানে প্রান্তীয় রাশি দুইটার গুণ করে যা হবে, মধ্য রাশি দুইটার গুণ করে তাই হবে। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে দুই পাশের রাশি দুইটা গুণ করে আপনি যে ফলাফল পাবেন, এই মাঝখানের রাশি দুইটা গুণ করে সেই ফলাফল পাবেন। মানে যদি কেউ বলে যে প্রান্তীয় রাশি দুইটার গুণফল 49, তাহলে শিওর থাকবেন এই মধ্য রাশি দুইটার গুণফল 49 হবে, আপনার এটা দেওয়া থাকলেও চলে, না থাকলেও চলে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের সমানুপাতের বৈশিষ্ট্য কি? মধ্য রাশি দুটির গুণফল ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুটির গুণফল। তাহলে লিখবেন প্রান্তীয় রাশির দুটির গুণফল ইজ ইকুয়াল টু মধ্য রাশি দুটির গুণফল। প্রান্তীয় রাশি দুটির গুণফল ইকুয়াল টু মধ্য রাশি দুটির গুণফল। এটা হচ্ছে সমানুপাতের বৈশিষ্ট্য। এখন আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলবো, সেটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম কিনা আমার মনে নাই, অনুপাত কি? অনুপাত একটা ভগ্নাংশ। আপনাদেরকে এটা বলছিলাম যে অনুপাত একটা ভগ্নাংশ, এটা বলার কোনো দরকার নেই। অনুপাত একটি ভগ্নাংশ যার কোনো একক নেই, যার কোনো একক নেই। এই ব্যাপারটা একটু বোঝেন, এগুলো পরীক্ষা আসে কিন্তু। হ্যাঁ, যার কোনো একক নেই। আচ্ছা, অনুপাত একটি ভগ্নাংশ যার কোনো একক নেই। আচ্ছা, অনুপাত একটা ভগ্নাংশ কেন? কারণ ভগ্নাংশের কি লব থাকে, ভগ্নাংশের কি হর থাকে। তা অনুপাত, একটা অনুপাত হচ্ছে 3:4, এটাকে আপনি কিভাবে লিখবেন? 3/4 না? তা উপরেরটা লব, নিচেরটা হর, তাহলে এটা কি ভগ্নাংশ না? ইয়েস, তার মানে অনুপাত একটা ভগ্নাংশ এবং যার কোনো একক নেই। সরি, একক নেই কেন লিখছি? যার কোনো একক নেই। এখন অনুপাতের কেন একক নেই খেয়াল করেন প্লিজ। অনুপাতের কোনো একক নেই, প্রশ্ন হচ্ছে অনুপাতের কেন একক থাকে না, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আরেকটা জিনিস আমি বলে নেই, সেটা হচ্ছে অনুপাতের এই যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে অবশ্যই একই জাতীয় হতে হবে, না হলে কিন্তু অনুপাত করা যাবে না। যার তার সাথে যার তার অনুপাত করা যাবে না। হ্যাঁ, এটা নোট দিয়ে লিখবেন। অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি অবশ্যই একই জাতীয় হতে হবে। অবশ্যই একই জাতীয় হতে হবে। একই জাতীয় বলতে কি বোঝায় দেখেন, মনে করেন যে এই প্রথম পূর্ব রাশি দ্বারা যদি কারো বয়স বোঝায়, তাহলে এই উত্তর রাশি দ্বারাও বয়সই বোঝাতে হবে, অন্য কিছু বোঝানো যাবে না। এই পূর্ব রাশিটা যদি টাকা বোঝায়, তাহলে এটাকেও টাকাই বোঝাতে হবে, অন্য কিছু বোঝানো যাবে না। এই পূর্ব রাশি দ্বারা যদি দূরত্ব বোঝায়, এই উত্তর রাশি দ্বারাও দূরত্বই বোঝাতে হবে। মানে আপনি বয়সের সাথে টাকার রেশিও নিবেন, হবে না। এই জন্য বলছে অনুপাতের এই পূর্ব রাশি এবং উত্তর রাশি একই জাতীয় হতে হবে। মানে এই পাশে যদি টাকা দ্বারা, এই পাশের রাশি দ্বারা যদি টাকা কোনো কিছু বোঝায়, এই পাশের রাশি দ্বারা টাকাই বোঝাতে হবে। বুঝছেন ব্যাপারটা? একই জাতীয় হতে হবে, না হলে অনুপাত করা যাবে না। হ্যাঁ, টাকার সাথে বয়সের অনুপাত করা যাবে না। ওকে, ওইগুলো বলছিলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এখন তাহলে এখানে একক নাই কেন? কারণ যদি এই 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 রাশি যদি বয়স বোঝায়, এই রাশিও বয়স বোঝাবে। এই রাশি যদি টাকা বোঝায়, এই রাশি টাকা বোঝাবে। এই রাশি যদি দূরত্ব বোঝায়, এই রাশি দূরত্ব বোঝাবে। আচ্ছা, দূরত্বের একক কি? মনে করেন 3:4, দূরত্বের একক কি? মিটার না? তাই এই 3 দ্বারা যদি মিটার বোঝায়, তাহলে 3 মিটার। এই 4 দ্বারা যদি মিটার বোঝায়, তাহলে এটা 4 মিটার। এই মিটার মিটার কেটে যাবে, তো কোনো একক থাকলো না। এই জন্য বলা হচ্ছে অনুপাতের কোনো একক নেই। তাহলে অনুপাত একটি ভগ্নাংশ যার কোনো একক নাই। এবং মাথায় রাখবেন, অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশিকে একই জাতীয় হতে হবে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন প্লিজ। এই যে
সমানুপাত, খেয়াল করেন এই সমানুপাতের কয়টা রাশি, এদিকে তাকান, সমানুপাতের রাশি কয়টা, সমানুপাতের রাশি হচ্ছে 4টা। মজার বিষয় হচ্ছে সমানুপাতের এই 4 রাশিকে একই জাতীয় হওয়া বাধ্যতামূলক নয়। ভেরি মাচ ইম্পর্টেন্ট, সমানুপাতের বৈশিষ্ট্য, সমানুপাতের বৈশিষ্ট্য। সমানুপাতের বৈশিষ্ট্য নাম্বার 1, সমানুপাতের 4টি রাশিকে একই জাতীয় হওয়া বাধ্যতামূলক নয়। তবে প্রথম দুটি রাশি, আমি বুঝাই দিব, টেনশন করেন না, একটু দাঁড়ান। প্রথম দুটি রাশি অবশ্যই একই জাতীয় হতে হবে। এবং শেষ দুটি রাশিকে অবশ্যই একই জাতীয় হতে হবে। মানে কি, মানে হচ্ছে সমানুপাতের রাশি তো 4টা, তাই না? সমানুপাতের রাশি কয়টা? হ্যাঁ, সমানুপাতের রাশি কয়টা? সমানুপাতের রাশি হচ্ছে 4টা, এ বি সি ডি। এই 4 রাশির 4 জনকেই একই জাতীয় হওয়া বাধ্যতামূলক না। বাধ্যতামূলক নয় এর মানে কি? এর মানে কি এদেরকে একই জাতীয় হওয়া যাবে না? হ্যাঁ যাবে। এরা 4 জন যদি একই জাতীয় হয় তাতে সমস্যা নাই, বাট এরা 4 জন যদি একই জাতীয় না হয় তাতেও প্রবলেম নাই। কেন প্রবলেম নাই আমি বলবো, টেনশন করেন না। কিন্তু বলছে প্রথম 2টা রাশি একই জাতীয় হতে হবে এবং শেষ 2টা রাশি একই জাতীয় হতে হবে, কিন্তু 4 জনের একই জাতীয় হওয়া বাধ্যতামূলক না। বাধ্যতামূলক না মানে হলেও চলে, না হলেও চলে। দেখেন কেন প্রথম 2টাকে একই জাতীয় হতে হবে এবং শেষ 2টাকে কেন একই জাতীয় হতে হবে, এবার বুঝতে পারবেন। সমানুপাতের শর্ত কি? সমানুপাতের শর্ত হচ্ছে প্রথম 2টার অনুপাত এবং এই শেষ 2টার অনুপাত কি হবে? সমান হবে। তাহলে আপনি আমাকে বলেন প্রথমে কি থাকতেছে, a:b না? তাই এটা কি একটা অনুপাত না? এদিকে তাকান, এটা কি একটা অনুপাত না? ইয়েস, এটা তো একটা অনুপাত। আর আমরা একটু আগে পড়ছি অনুপাতের এই রাশি 2টাকে অবশ্যই একই জাতীয় হতে হবে। অনুপাতের এই রাশি 2টাকে অবশ্যই একই জাতীয় হতে হবে। তো যেহেতু প্রথমে a:b আছে, তাই a:b তো একটা অনুপাত, সুতরাং এদেরকে একই জাতীয় হওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ অনুপাতের রাশিদ্বয় সবসময় একই জাতীয় হয়। তার মানে এ এবং বি কে একই জাতীয় হতেই হবে। আবার এই যে c:d, এটা কি একটা অনুপাত না? c:d, এটা কি একটা অনুপাত না? ইয়েস, এটা একটা অনুপাত। সুতরাং অনুপাতের রাশি 2টাকে তো একই জাতীয় হতেই হবে। তার মানে এই রাশি আর এই রাশিকে অবশ্যই একই জাতীয় হতে হবে। কিন্তু বাধ্যতামূলক নয় যে 4 জনই একই জাতীয় হবে। কেন? কারণ এই এ আর বি এর সাথে কি সি আর ডি এর কোনো অনুপাত সম্পর্ক আছে? না। সুতরাং 4 জনই একই জাতীয় হওয়া বাধ্যতামূলক না, কিন্তু এই 2টা একই জাতীয় হবে, এই 2টা একই জাতীয় হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে সমানুপাতের একটা বিশেষ বৈশিষ্ট্য। এখন এই সমানুপাতের শর্ত কি? a:b মানে a ডিভাইডেড বাই b, c:d মানে c ডিভাইডেড বাই b, আর d আর d গুণ করলে a ইন্টু d ইজ ইকুয়াল টু bc, ad ইকুয়াল টু bc, ad ইকুয়াল টু bc। ad মানে হচ্ছে প্রান্তীয় রাশি দুটির গুণফল, bc মানে হচ্ছে মধ্য রাশি দুটির গুণফল, অর্থাৎ প্রান্তীয় রাশি দুটির গুণফল এবং মধ্য রাশি দুটির গুণফল কি হবে? সমান হবে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে ক্রমিক সমানুপাত। আগে বললাম সমানুপাত, এবার হচ্ছে ক্রমিক সমানুপাত, তারপর আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। ক্রমিক সমানুপাত, দেখেন সমানুপাতের রাশি ছিল 4টা। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলা হয়নি, সেটা হচ্ছে দেখেন এ বি সি ডি রাশি 4টির মান যদি এমন হয় যে এ বি ইকুয়াল টু সি ডি, তাহলে এরা একটি সমানুপাত তৈরি করে। আর এই যে এখানে রাশি আছে 4টা না, এই 4টা রাশির প্রত্যেকটা রাশিকে বলে সমানুপাতি। আবার বলছি, এরা যে যা তৈরি করলো সেটাকে বলা হচ্ছে সমানুপাত, আর এই প্রত্যেকটা রাশিকে বলা হচ্ছে সমানুপাতি। হ্যাঁ, সমানুপাতের
প্রত্যেকটা রাশিকে বলে সমানুপাতি, সমানুপাতি, ঠিক আছে, সমানুপাতি। আচ্ছা, অনেক সময় আপনাকে বলবে তাহলে এটা কি, এটা হচ্ছে প্রথম সমানুপাতি, এটা দ্বিতীয় সমানুপাতি, এটা তৃতীয় সমানুপাতি, এটা চতুর্থ সমানুপাতি। তাহলে সমানুপাতের এই প্রত্যেকটা রাশিকে বলে সমানুপাতি। তাহলে এ হচ্ছে প্রথম সমানুপাতি, এটা দ্বিতীয় সমানুপাতি, এটা তৃতীয় সমানুপাতি, এটা চতুর্থ সমানুপাতি। বুঝছেন? উল্টাপাল্টা করেন না কিন্তু, যেভাবে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আচ্ছা, এবার হচ্ছে ক্রমিক সমানুপাত। সমানুপাতের রাশি ছিল 4টা, এ বি সি ডি, কিন্তু ক্রমিক সমানুপাতের রাশি থাকবে 4টা না, ক্রমিক সমানুপাতের রাশি থাকবে 3টা। খেয়াল করেন প্লিজ, এ বি সি, এ বি ও সি, এ বি ও সি রাশি, রাশি 3টির মান যদি এমন হয় যে, যদি এমন হয় যে a is to b is equal to b is to c হয়, তবে এরা ক্রমিক সমানুপাত তৈরি করে। ক্রমিক সমানুপাত তৈরি করে, ক্রমিক সমানুপাত তৈরি করে। বুঝা গেছে? তাইলে সমানুপাতের সাথে ক্রমিক সমানুপাতের একটা সব পার্থক্য কি পাইলাম? সমানুপাতের রাশি থাকবে 4টা আর ক্রমিক সমানুপাতের রাশি থাকবে 3টা। খেয়াল করেন, এবিসি। এবং ক্রমিক সমানুপাতের শর্ত বুঝতে পারছেন, a is to b equal to b is to c। এই মাঝখানের রাশিটা আসলে এই অনুপাতের সাথেও আছে, এই অনুপাতের সাথেও আছে। এই জন্য মানে 3টা রাশি দিয়ে 4টা রাশির কাজ হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তাহলে a is to b is equal to b is to c। a is to b মানে কি? a divided by b। b is to c মানে b divided by c। হ্যাঁ, এবার তাকান, এখানে রাশি তো কয়টা? 3টা, a b c। এই মাঝখানের রাশিটা দিয়ে আমরা এখানে b এর কাজও করছি, c এর কাজও করছি। মানে এই মাঝখানের রাশিটা এই অনুপাতেও আছে, এই অনুপাতেও আছে। এটা কমন থাকার কারণে এই 4টা রাশির কাজ 3টা রাশি দিয়েই হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এখানেও কিন্তু মূলত রাশি আছে 4টা, তাই না? কিন্তু এই রাশিটা কমন থাকার কারণে 4টা রাশি হয়ে গেছে 3টা। তার নাম হয়েছে ক্রমিক সমানুপাত। তার মানে এই ক্রমিক সমানুপাত এক প্রকার সমানুপাত, এই ক্রমিক সমানুপাত একটা প্রকার সমানুপাত, a is to b equal to b is to c, তাই না? তাহলে ক্রমিক সমানুপাত এক প্রকার সমানুপাত, কিন্তু সমানুপাত আবার কিন্তু ক্রমিক সমানুপাত না। বুঝতে পারছেন ব্যাপারটা? সমানুপাত ক্রমিক সমানুপাত হবে না, কিন্তু ক্রমিক সমানুপাত সবসময় সমানুপাত হবে। ওকে, তাহলে a is to b। এখন আমাকে বলেন, এই যে দুই পাশে যে 2টা রাশি আছে, এই দুই পাশের এই 2টা রাশিকে বলা হচ্ছে প্রান্তীয় রাশি। কি বলে? প্রান্তীয় রাশি। হ্যাঁ, আর এই মাঝখানের রাশিকে বলে মধ্য রাশি। মাঝখানের রাশিকে কি বলে? মধ্য রাশি। তাহলে প্রান্তীয় রাশি, মধ্য রাশি। তাহলে এখানে a is to b equal to b is to c, এই জায়গা থেকে আমি কি আড়াআড়ি গুণ করেন, এই b আর b গুণ করে হবে b স্কয়ার, আর a আর c গুণ করে হবে ac। তাহলে b স্কয়ার ইকুয়াল টু ac। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে যে কতবার প্রশ্ন আসছে আপনি কল্পনা করতে পারবেন না। এই b স্কয়ার ইকুয়াল টু ac দিয়ে যে কত প্রশ্ন আসছে পরীক্ষায়, মানে প্রশ্ন ব্যাগ খুললেই দেখবেন যে মানে হাজার হাজার প্রশ্ন আসছে, শত শত বলবো না, b স্কয়ার ইকুয়াল টু ac দিয়ে। তাহলে ক্রমিক সমানুপাতের শর্ত হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু ac, আর সমানুপাতের শর্ত ছিল হচ্ছে ad ইকুয়াল টু bc। বোঝা গেছে? তার মানে এখানে কি হলো, এই b কি? এই b হচ্ছে মধ্য রাশি, আর এই a আর c কি? প্রান্তীয় রাশি। তাহলে মধ্য রাশির উপর বর্গ করছেন আর প্রান্তীয় রাশি দুটা গুণ করছেন, তার মানে মধ্য রাশির বর্গ ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুটির গুণফল। আপনি সরাসরি এটা মনে রাখবেন, তবে অবশ্যই মাথায় রাখবেন এই b কিন্তু মধ্য রাশি। হ্যাঁ, a b c এরকম সিরিয়াল ঠিক রাখতে হবে। তাহলে মধ্য রাশির বর্গ ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুটির গুণফল। প্রান্তীয় রাশি দুটির গুণফল, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখন সমানুপাতের সাথে ক্রমিক সমানুপাতের বৈশিষ্ট্যটা আমরা দেখি। সমানুপাতের সাথে ক্রমিক সমানুপাতের কিছু পার্থক্য আছে, আমি দেখাবো। এবার তাকান একটু, ক্রমিক সমানুপাতের বৈশিষ্ট্যটা দেখেন। ক্রমিক সমানুপাতের বৈশিষ্ট্য, এখানে তো বুঝতেই পারছেন যে এখানে রাশি থাকবে 3টা, আর
ক্রমিক সমানুপাতের রাশি তিনটি, খেয়াল করেন, ক্রমিক সমানুপাতের রাশি তিনটি রাশি তিনটিকে একই জাতীয় হতে হবে। পার্থক্য বুঝেন, একই জাতীয় হতে হবে। ক্রমিক সমানুপাতের রাশি তিনটিকে একই জাতীয় হতে হবে, একই জাতীয়, সেম রাশি হতে হবে। হ্যাঁ, মানে এই যে এ বি সি এই তিনজনকে সেম মানে একই জাতীয় রাশি হতে হবে। অর্থাৎ এটা দ্বারা যদি দূরত্ব বোঝায়, এটা দ্বারাও দূরত্বই বোঝাতে হবে, এটা দ্বারাও দূরত্বই বোঝাতে হবে। তাহলে সমানুপাতের সাথে এটাই হচ্ছে মেইন পার্থক্য। সমানুপাতের রাশিগুলার সবগুলো একই জাতীয় হওয়া বাধ্যতামূলক না, বাট ক্রমিক সমানুপাতের প্রত্যেকটা রাশি একই জাতীয় হতে হবে। বলছেন ভাই কেন একই জাতীয় হতে হবে, এরকম কেন হইলো? দেখেন, ক্রমিক সমানুপাতের শর্ত কি? a:b = কি, b:c না, তাই কি না? এখন আমরা কি জানি যে অনুপাতের রাশিগুলো সবসময় একই জাতীয় হয়। তাহলে এই যে a:b, এটা কি একটা অনুপাত না? ইয়েস। তার মানে a:b একই জাতীয় হতে হবে। তার মানে a যদি দূরত্ব বোঝায় তাহলে এর একক হবে মিটার, b দ্বারাও তো মিটার হতে হবে। আবার এই b:c এটা কি একটা অনুপাত না? তাহলে অনুপাতের রাশি দুইটাতে একই জাতীয় হয়, তার মানে b:c এর প্রত্যেকটা রাশিও একই জাতীয় হতে হবে। তার মানে b দ্বারা যা বোঝাবে c দ্বারা তাই বোঝাবে। এখন b দ্বারা তো অলরেডি এই পাশে দূরত্ব বোঝাচ্ছে, তাহলে এই পাশের b ও দূরত্বই হতে হবে, কারণ এটাও যে b এটাও সেই b। তাহলে অলরেডি b দ্বারা দূরত্ব বোঝাচ্ছে, মানে মিটার একক, তাহলে এটাও মিটার একক হতে হবে। এটা মিটার একক হলে তো ভাই অনুপাতের রাশিগুলো তো সেম জাতীয় হয়, তার মানে এটা মিটার হলে এটাও মিটার হতে হবে। তার মানে 4 জনের মানে 3 জনের একক সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ একই জাতীয় হতে হবে। বোঝা গেছে? কারণ এই বি রাশিটা এই অনুপাতের সাথেও কমন থাকার কারণে, বি রাশিটা এই অনুপাতের সাথে কমন থাকার কারণে, তাহলে বি যা হবে, এখন অনুপাতের রাশিগুলো যদি সেম হয় তাহলে বি যা হবে একেও তাই হতে হবে, বি যা হবে এটাকেও তাই হতে হবে। তার মানে বি দুই পাশে কমন থাকার কারণে বি একেও যা বানায় নিছে, একেও তাই বানায় নিছে, মানে তিনজনই সমজাতীয় রাশি হয়ে গেছে। তাহলে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে চারটা রাশির চারটাই একই জাতীয় হওয়া বাধ্যতামূলক না, বাট সমানুপাতের ক্ষেত্রে এই যে 4টা রাশি ছিল না, এই 4টা রাশির মধ্যে 4 জনই একই জাতীয় হওয়া বাধ্যতামূলক না, হলেও হবে না হলেও না হবে, কিন্তু প্রথম দুইটা এবং শেষ দুইটা একই জাতীয় হতে হবে। কিন্তু ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে 3টা রাশির 3টাই একই জাতীয় হতে হবে। এই পার্থক্য বুঝছেন কিনা বলেন? একই তো লিখছেন আন্নারয়, ক্রমিক সমানুপাতে মধ্যরাশি প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফলের বর্গের সমান। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝছেন পার্থক্য? বুঝছেন এই সমানুপাত এবং ক্রমিক সমানুপাতের ব্যাপারটা? বুঝছেন পার্থক্যটা? তাহলে আমি একটু রিভিউ করে দিচ্ছি। সমানুপাত তার মানে দেখেন, একটা কথা আমি বলি, সকল ক্রমিক সমানুপাত কিন্তু সমানুপাত, কিন্তু সকল সমানুপাত ক্রমিক সমানুপাত না। হ্যাঁ, দেখেন, সমানুপাতের রাশি থাকবে 4টা এবং 4টা রাশির মধ্যে প্রান্তীয় রাশি দুইটার গুণ করলে যা হবে, মধ্য রাশি দুইটার গুণ করলে তাই হবে। এবং 4টা রাশির মধ্যে 4টাই একই জাতীয় হওয়া বাধ্যতামূলক না, প্রথম দুইটা একই জাতীয় হবে, আবার শেষ দুইটা একই জাতীয় হবে, ব্যাস। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি 3টা রাশি এবং 3টা রাশির 3টাকেই একই জাতীয় হতে হবে, এবং মধ্য রাশির বর্গ করলে যা হবে, প্রান্তীয় রাশি দুইটা গুণ করলে তাই হবে, যে মধ্য রাশির বি স্কয়ার ইকুয়াল টু এসি। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস আমি কি যেন বললাম এখানে, আচ্ছা, সমানুপাতের যে রাশিগুলো, এই যে সমানুপাত বা ক্রমিক সমানুপাতের এই যে রাশিগুলো না, এই রাশিগুলোকে বলে সমানুপাতি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চলে যাব গাণিতিক সমস্যায়। আচ্ছা, এখন আমরা চলে যাব এই রিলেটেড গাণিতিক সমস্যা কোথা থেকে আছে, আমি একটু সেগুলো একটু সলভ করাবো। দেখেন, 75 নাম্বার থেকে আছে। 74 নাম্বার কোশ্চেনটা আমি রেখে দিচ্ছি, 74 এটা করাবো আমি সামনে ক্লাসে করাবো। হ্যাঁ, 74 সামনে ক্লাসে করাবো, টেনশন করবেন না, আমি সব করে দিব। বাদ যাবে না একটি শিশু, সবাই পাবে পোলিও টিকা। হ্যাঁ, মানে বাদ যাবে না একটি অঙ্ক, সবগুলো করে দিব। হ্যাঁ, এই যে এই 74 নাম্বার কোশ্চেনটা এটা আমি করে দিব সামনে ক্লাসে। দেখেন 74, হ্যাঁ, এর সাথে আরো দুইটা অঙ্ক আমি দেখাবো। 75 নাম্বার কোশ্চেন থেকে আমরা সলভ করবো। এই টাইপের কোশ্চেন যে কতবার পরীক্ষা আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপটা। কি বলছে? 5, 25, 6 চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক আগে বুঝতে হবে কোন সমানুপাতিকটা চাইছে, চতুর্থটা। তাহলে এখানে দেওয়া আছে কোনটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। আচ্ছা, এই প্রথমটার নাম হচ্ছে এ, মনে করে দেখেন ABCD, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর চতুর্থ সমানুপাতিকটা চাইছে, চতুর্থ সমানুপাতিকটা কি ডি না? তাই ডির মানটা বের করতে বলছে। অনেক সময় কিন্তু বলবে তৃতীয় সমানুপাতিক কত, দ্বিতীয় সমানুপাতিক কত, সিরিয়াল ঠিক রাখতে হবে কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি ছিল মনে আছে?
এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি, তাই না? তাহলে এ হচ্ছে 5, ডি কত, ডি বের করতে হবে, রেখে দেন। আর বি কত, বি হচ্ছে 25, আর সি কত, সি হচ্ছে 6। এবার আমরা ক্যালকুলেশন করব, এই 5 দিয়ে এই 25 কে কাটলে 5 বার যাবে, তাহলে ডি ইকুয়াল টু কত, 5 হয়, 5 আর 6 গুণ করলে, মাঝখানে গুণ আছে, 5 আর 6 গুণ করলে 30, তাহলে উত্তর হচ্ছে 30। ডি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, বোঝা গেছে? খুবই সিম্পল। যেহেতু চতুর্থ, এখানে অনেকে বুঝবে যে ভাই, বলবে যে ভাই এখানে আপনি কি করে বুঝলেন যে এই সূত্রটা খাটবে? এখানে তো বলা নাই যে এটা ক্রমিক সমানুপাত নাকি সমানুপাত। ভাইয়া যেহেতু চতুর্থ সমানুপাতের কথা বলছে, তার মানে আপনি বুঝে গেছেন এটা, এখানে 4টা রাশি আছে। তো 4টা রাশি কোথায় থাকে, সমানুপাতে নাকি ক্রমিক সমানুপাতে? ক্রমিক সমানুপাতে তো 3টা রাশি থাকে। এখানে যেহেতু চতুর্থ রাশির কথা বলছে, তার মানে এটা ক্রমিক সমানুপাত না, নিশ্চয়ই এটা সমানুপাত। ওকে ওকে ভাইরে, বহুত পাঠ আছে, এত উড়ে তাড়া করলে তো হবে না, এত তাড়াহুড়ো করলে তো সমস্যা। যার বেশি তাড়াহুড়ো আছে তাকে রেকর্ড ক্লাস করতে হবে, মানে আগের ব্যাচের। তাড়া দেওয়া যাবে না, তাড়া দিলে আপনি কম শিখবেন। নিজের ভালো নিজে বোঝা শিখেন না কেন, শেখেন না কেন ভাই? এত তাড়াহুড়া করলে হবে না, আমার কোর্সে এসে তাড়াহুড়া করার সুযোগ নেই, সময় দিতে হবে। হ্যাঁ, দেখেন বলছে 3টি ক্রমিক সমানুপাতিক রাশির, বলে দিছে ক্রমিক সমানুপাত, তার মানে 3টা রাশি থাকবে। প্রান্তীয় রাশি দুটির গুণফল 49। এখানে কি দেওয়া আছে, প্রান্তীয় রাশি দুটির গুণফল। তাহলে এখানে যেহেতু 3টি ক্রমিক, বলেই দিছে ক্রমিক সমানুপাত। এখন ক্রমিক সমানুপাতের রাশিতে থাকে 3টা, এ বি সি, তাই না? এ বি সি হলে মধ্য রাশি কত, কি চাইছে, মধ্য রাশি মানে বি চাইছে। ওকে ফাইন। এখন আমাকে বলেন, এখানে বলছে প্রান্তীয় রাশি দুটির গুণফল 49। এই 49টা আসলে কি বলেন তো? প্রান্তীয় রাশি দুইটার গুণফল, প্রান্তীয় রাশি মানে এ আর সি, এই দুইটার গুণফল, অর্থাৎ 49 হচ্ছে এসির মান, এসি ইকুয়াল টু 49। এখন আমরা কি জানি, ক্রমিক সমানুপাতের শর্ত হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু এসি। এই তো বি স্কয়ার ইকুয়াল টু এসি না? এই বির মান বের করতে হবে, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু এসি। এ এবং সি দেখেন, এদিকে তাকান, এর মানও দেওয়া নাই, সির মানও দেওয়া নাই, পুরো এসির মানই দেওয়া আছে। তাহলে এ আর সি এর মান লাগবে কেন? পুরো এসির পরিবর্তে 49, তাহলে এটার পরিবর্তে 49। তাহলে বি ইকুয়াল টু কি, এই স্কয়ারটা এই পাশে যে রুট হবে, তাহলে রুট 49, তাহলে অর্থাৎ বি ইকুয়াল টু 7। তাহলে মধ্য রাশির মান আছে 7। নেক্সট নেক্সটে কি বলছে, 9, 16 এর মধ্য সমানুপাতি কত? বুঝেন, কিন্তু কি চাইছে আগে বুঝতে হবে, আগে বুঝতে হবে কি চাইছে, মধ্য সমানুপাতি। কিন্তু মধ্য সমানুপাতি চাইছে। এখন ভাইয়া এটা ক্রমিক সমানুপাত থেকে আসছে নাকি সমানুপাত থেকে আসছে, এটা তো বুঝতে হবে কিভাবে। এখানে রাশি দেওয়া আছে কয়টা, 2টা, আর নির্ণয় করতে বলছে মধ্য সমানুপাতি। তাহলে রাশি দেওয়া আছে 2টা, আর চাইছে এই দুইজনের মধ্য সমানুপাতি। তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 16, আর এই দুইজনের মধ্য সমানুপাতি চাইছে। তা মধ্য সমানুপাতি তো এই দুজনের মধ্যে তার দুইজন থাকবে না, একজন থাকবে, সেটা হচ্ছে বি। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি সি, আর মাঝখানে আছে হচ্ছে বি, সেই বিটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, আর এদের মধ্য সমানুপাতি বের করতে বলছে, সেটা হচ্ছে বি, এই বি সমান বের করতে বলছে। এখন আমরা কি জানি, তাহলে এখানে তো বুঝতেই পারছেন, এখানে রাশি তো 4টা নাই, দেওয়া আছে 2টা, বের করতে বলছে 1টা। তার মানে এখানে কি আছে, দেওয়া আছে 2টা, বের করতে বলছে 1টা, মানে রাশি আছে 3টা। তো 3টা রাশি মানে এটা ক্রমিক সমানুপাত। আর ক্রমিক সমানুপাতের সূত্র কি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু, এর মান দিয়ে আছে হচ্ছে 9, সির মান হচ্ছে 16। তাহলে বি ইকুয়াল টু কি হবে, এখানে গুণ করার দরকার নাই, রেখে দেন এইভাবে, এই স্কয়ারটা এই পাশে যে রুট হবে, তাহলে রুট 9 গুণ 16, 9 এর বর্গমূল করলে 3 হয়, 16 এর বর্গমূল করলে 4 হয়। তাহলে বি ইকুয়াল টু 3 4 12, তার মানে আমাদের উত্তর হচ্ছে 12। উত্তর হচ্ছে 12। শোনেন, এই বাজারে প্রচলিত, অনলাইন বাজারে প্রচলিত বেশিরভাগ কোর্সের ক্লাসই এরকম যে এক একটা টপিকের উপর 1টা 2টা 3টা সর্বোচ্চ। বাট আমি একটা টপিকের উপর 8টা 10টা 12টা 15টা পর্যন্ত ক্লাস নেই। হ্যাঁ, এটাতে অধৈর্য হইলে পরে আপনি শিখতে পারবেন না, ধৈর্য থাকতে হবে। এই কোর্সটা করে আমি আগেই বলছি, আমি ভর্তি নেওয়ার সময়ই বলছি, কোর্স প্ল্যানেও দিয়ে দিচ্ছি, এখানে কোর্সের সংখ্যা 240টা ক্লাস তো এমনিতে হয়নি নিশ্চয়ই, এক একটা টপিকে অনেক ক্লাস, তাই না? এটা আপনার ভালোর জন্য ভাই। আমি তো বলেই দিতে পারতাম যে ক্রমিক সমানুপাত হলে বি স্কয়ার ইকুয়াল টু এসি, আর সমানুপাতে এডি ইকুয়াল টু বিসি, আর অঙ্ক করে দিতাম, তাহলে তো এই টপিক নিয়ে এত কথাই বলা লাগতো না, কখন শেষ হয়ে যেত। কিন্তু আমি চাইছি এর ভেতর থেকেও যদি প্রশ্ন আসে, থিওরি থেকেও প্রশ্ন আসে, সেগুলো আপনি যাতে পারেন। হ্যাঁ, একটু ধৈর্য থাকতে হবে ভাই, ধৈর্য হারা হবেন না। হ্যাঁ, দেখেন
একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি, খেয়াল করেন এখানে বলে দিছে ক্রমিক সমানুপাত, তার মানে বুঝতে পারছেন 3 রাশি থাকবে। ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি, প্রথম রাশি মানে এ, এই যেটা এটা হচ্ছে এ, তৃতীয় রাশি মানে সি, এটা হচ্ছে সি, হলে এর মধ্য রাশি কত, মধ্য সমানুপাতি কত, মধ্য সমানুপাতি মানে মধ্য রাশি মানে বি কত। এখন এটা যেহেতু ক্রমিক সমানুপাত, তাহলে ক্রমিক সমানুপাতের শর্ত হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু এসি, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু এ মানে হচ্ছে 4, সি মানে হচ্ছে 16, তাহলে বি ইকুয়াল টু কি, এই স্কয়ারটা ওই পাশে যায় রুট হবে, তাহলে রুট 4 ইন্টু 16, ঠিক আছে। 4 এর বর্গমূল করলে 2 হয়, 16 এর বর্গমূল করলে 4 হয়, তাহলে বি ইকুয়াল টু কত, 4 দুগুণী 8। না না, এই যে ইমতিয়াজ হোসাইন, আপনাকে আমি আজকে কেন বলছি, আপনি এই কথা এর আগেও বলছেন, এর আগেও 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাস হবে এই কথাটা বলছেন যে ভাই আর কয়টা ক্লাস হবে। আপনি আমার মনে করেন না যে আমি একেবারে মানে বয়স হয়ে গেছে বলে মানে সব ভুলে যাই, এরকম না কিন্তু। আপনি এখানে যা কমেন্ট করতেছেন, আপনি না যে কেউ যা কমেন্ট করতেছেন আমি সব জানি, আমার সব মুখস্থ থাকে, যে উল্টাপাল্টা কেউ কিছু বললে পারে, উল্টাপাল্টা না মানে কেউ যা যা কমেন্ট করে এগুলো আমার মনে থাকে ভাই। হ্যাঁ, একেবারে মনে না থাকলে তো এতদিন ধরে অঙ্ক পড়াইতে পারতাম না মানুষকে, তাই না। আপনি এর আগেও একদিন জিজ্ঞাসা করছেন যে ভাই আর কয়টা ক্লাস হবে অনুপাত সমানুপাতে, আপনি এই কথাটাই আজকে আবার জিজ্ঞাসা করছেন যে ভাই এটার আর কয়টা পার্ট আছে। তাহলে একই কথা যখন 2 বার জিজ্ঞাসা করছেন, প্রথমবার কিন্তু কিছু বলি নাই, কিন্তু এবার আমার বলা উচিত তাই বলছি। হ্যাঁ, নেক্সট, টিপুর বোনের বয়স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। তাহলে এখানে কয়জন ব্যক্তি আছে খেয়াল করেন, এখানে কয়জন ব্যক্তি আছে, 3 জন। একজন হচ্ছে টিপু, একজন হচ্ছে টিপু, খেয়াল করেন টিপু, আর একটা হচ্ছে তার বাবা, আর একটা হচ্ছে টিপুর বোন, তার মানে 3 জন লোক আছে, 3 জন লোক আছে। কি বলছে, টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। তাহলে বলেন এখানে মধ্য সমানুপাতিটা কে, আগে বোঝেন এখানে মধ্য সমানুপাতিটা কে, মধ্য সমানুপাতিটা হচ্ছে টিপুর বোন। টিপুর বোনের বয়স টিপুর বয়স ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি, তার মানে এখানে মধ্য সমানুপাতি হচ্ছে টিপুর বোন, এটাও কিন্তু বুঝতে হবে। এখানে মধ্য সমানুপাতি কে, টিপুর বোন, তার মানে টিপুর বোন হচ্ছে মধ্য সমানুপাতি, তার মানে টিপুর বোন আসলে বি, টিপুর বোনটা কি বি, মধ্য সমানুপাতিটা কি, তাহলে বোন হচ্ছে বি, বুঝতে পারছেন। আর টিপু আর টিপুর বাবা এরা হচ্ছে একজন এ একজন হচ্ছে সি, তাহলে টিপুকে আপনি এ ধরেন, টিপু ইকুয়াল টু কি এ, হ্যাঁ, আর টিপুর বাবা ফাদার ইজ এফ এ টিএসি, আর ফাদার ইজ ইকুয়াল টু সি, ওকে ফাইন। আচ্ছা, এখানে বয়স, এখানে রাশিগুলো কি, রাশিগুলো হচ্ছে বয়স বোঝাচ্ছে, বুঝছেন। এবার কি বলছে, টিপুর বয়স 12 বছর, তা টিপুর বয়স 12 বছর, টিপুর বয়স মানে এ, তার মানে এ ইকুয়াল টু 12 বছর, খেয়াল করেন, তাহলে এ ইজ ইকুয়াল টু 12 বছর। তার বাবার বয়স মানে হচ্ছে সি, বুঝছেন, সি ইজ ইকুয়াল টু 48 বছর। আর টিপুর বোনের বয়স, যেহেতু টিপুর বোন হচ্ছে মধ্য সমানুপাতি, তাহলে ওটা হচ্ছে বি, এই বির মানটা বের করতে হবে। তো এখানে রাশি যেহেতু আছে 3টা, 1 2 3, তার মানে এটা হচ্ছে সমানুপাতের অঙ্ক না, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের অঙ্ক, আর ক্রমিক সমানুপাতের সূত্র হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু এসি, বুঝছেন কিনা বলেন। তাহলে বি স্কয়ার বি বের করতে হবে, এ কত, এ মানে হচ্ছে এই যে 12, সি কত, সি হচ্ছে 48, তাহলে বি ইজ ইকুয়াল টু এই স্কয়ারটাই পাশে যে রুট হবে, তাহলে 12 গুণ 48। এইবার দেখেন স্মার্ট ক্যালকুলেশন আমি বলছিলাম যখন এদের বর্গমূল হবে না, হ্যাঁ, তখন এইগুলোকে ভেঙে নেবেন, শিখাইছিলাম কিনা। 12কে ভেঙে লেখা যায় 3 গুণ 4, এই 48কে ভেঙে লেখা যায় 3 গুণ 16। যদি না বোঝেন 48কে ভেঙে যদি 3 গুণ 16 ব্যাপারটা না বোঝেন, তাহলে সাইডে ভাগ করে নেবেন, দেখাইছি কিন্তু। তাহলে 48কে লেখা যায় 3 গুণ 16। এবার দেখেন এই 3 আর এই 3 মিলে হবে 9, এই হলো 4, এই হলো 16। এখন 9 এর বর্গমূল 3, 4 এর বর্গমূল 2, 16 এর বর্গমূল 4, 4 দুগুণী 8, 3 8 24, তার মানে হচ্ছে উত্তর হচ্ছে 24, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা, খুবই সিম্পল, এই টাইপের কোশ্চেন আসছে। এখন আপনি যদি না বোঝেন যে কোনটা মধ্য সমানুপাতিক, মানে কার মান এ, কার মান বি, কার মান সি, এই ব্যাপারটা যদি না বোঝেন তাহলে তো প্রবলেম ভাই। এই জন্য তো আগে জিনিসটা ক্লিয়ার করতে হবে, তাই না। তাহলে এখানে টিপুর বোনের বয়স হচ্ছে তার বাবা তার বয়সের মধ্য সমানুপাতি, তার মানে মধ্য সমানুপাতি হচ্ছে টিপুর বোন, আর মধ্য সমানুপাতি মানে বি, তাহলে বি হচ্ছে টিপুর বোনের বয়স, আর ওই টিপুর বোনের বয়স বের করতে বলছে মানে বির মান বের করতে বলছে। ক্লিয়ার, এই জায়গাটা তো বুঝছেন না। 12 বর্গমূল হয় না, 48 হয় না, তাহলে কি 12কে ভেঙে দেন, 48কে ভেঙে দেন, ভেঙে দেওয়ার পর এগুলো শিখাইছি স্মার্ট ক্যালকুলেশনে যে কিভাবে ভাঙতে হয়।
48 যে 3 গুণ 16 এটা যদি না বোঝেন 48 এর ফ্যাক্টরাইজ করবেন 2 দিয়ে 24 বার, 2 দিয়ে 12 বার, 2 দিয়ে 6 বার, 2 দিয়ে 3 বার, মনে আছে? এবার জোড়া জোড়াগুলো নেবেন, এই জোড়া জোড়াগুলো নিলে পরে বর্গ সংখ্যা পাওয়া যাবে। এই দুইটা জোড়া নিলে হবে 4, এই দুইটা জোড়া নিলে হবে 4, আর এই হলো 3। এই যে 4 4 16 আর হচ্ছে 3, 16 গুণ 3। যদি সরাসরি না পারেন এরকম ভেঙে নেবেন, এগুলো ক্লাসে শেখাইছি, প্রথম 6টা ক্লাসে, এমনিতে শেখাইনি, এই দেখেন এখনই কাজে লেগে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন এই টাইপের আরেকটা কোশ্চেন আছে, এই টাইপের আরেকটা কোশ্চেন আছে। দেখেন আপনারা এটার উত্তর দেন তো দেখি, আপনারা এটার উত্তর দেন তো দেখি কি অবস্থা। এটার উত্তর দেন তো দেখি কি অবস্থা, কত হয়। এটা কত আসে? আরে এটাও তো একই সেম কোশ্চেন, সেম, এটাও 24 আসবে। আচ্ছা সরি, হ্যাঁ, এবার হচ্ছে কন্যার বয়স পিতা ও পুত্রের বয়সের মধ্য সমানুপাতি। তার মানে এখানে মধ্য সমানুপাতি কে? এই মধ্য সমানুপাতি কে? কন্যার বয়সটা হচ্ছে মধ্য সমানুপাতি কার কার? পিতা এবং পুত্রের। তার মানে এখানে পিতা হলো, পিতা আর পুত্র হচ্ছে প্রান্তীয় সমানুপাতি, আর কন্যা হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে কন্যা হচ্ছে বি, আর পিতা পুত্র হচ্ছে এ সি। তাহলে পিতা হলো এ আর পুত্র হলো সি। তাহলে পিতা এবং পুত্রের বয়স দিয়ে আছে 48 আর 12, তার মানে 48 হচ্ছে পিতা, আর পিতা মানে এ, তার মানে এ ইজ ইকুয়াল টু 48। আর এটা হচ্ছে সি হচ্ছে পুত্র, তাহলে পুত্র মানে সি, সি হচ্ছে 12। আর কন্যার বয়স বের করতে হবে, কন্যার বয়স যেহেতু মধ্য সমানুপাতি তাহলে বি বের করতে হবে, একই আসবে। আমরা কি জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, তাহলে বির মান এটা ক্যালকুলেশন করলে লাগবে 24। সেম কোশ্চেন, সরি, হ্যাঁ, একই প্রশ্ন। তো এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসছে প্রচুর। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে 4টি সংখ্যার প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48। 4টি সংখ্যা, এই যে 4টি সংখ্যা দেখে বুঝবেন যে এটা কি, এরা কিন্তু সমানুপাত, ক্রমিক সমানুপাত না, সমানুপাত। হ্যাঁ, তাহলে কি বলছে? 4টি সংখ্যার প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48। প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল মানে এসি, প্রান্তীয় রাশি মানে কি এডি, এডি, কারণ 4টা রাশি মানে কি এ বি সি ডি, তাহলে প্রান্তীয় রাশি মানে এ আর ডি, তার মানে এডির মান হচ্ছে কত? 48। অঙ্কে বলছে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? এটা একেবারেই সহজ, মধ্য রাশিদ্বয় মানে বিসি এর গুণফল কত? এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সমানুপাতের ক্ষেত্রে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল অর্থাৎ এডি ইকুয়াল টু কি? বিসি। তার মানে এডির মান যেহেতু 48, তাহলে এই 48 বসাই দিলে বিসির মানও কি হবে? 48 হবে। আর আমরা এমনিতেই বুঝতেছি যে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল যা হবে মধ্য রাশি দুটির গুণফল তাই হবে। তা প্রান্তীয় রাশি দুটির গুণফল যেহেতু 48 দেওয়া আছে, মধ্য রাশি দুটির গুণফল অবশ্যই 48 হবে। এ নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? নেক্সট বলছে দুটি সংখ্যার অনুপাত। আচ্ছা, এটা আমরা পরে করবো, 81 নাম্বার থাকলো, এটা আমরা পরে করবো। হ্যাঁ, এটা পরে করবো। দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ও এক্স মাইনাস ওয়াই এর তৃতীয় সমানুপাতি কত? দেখেন এখানে কয়টা রাশি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা, এক্স মাইনাস ওয়াই একটা, তাহলে এখানে রাশি আছে দুইটা, এটা একটা রাশি, এটা একটা রাশি। বলছে এর তৃতীয় সমানুপাতি কত? তাহলে এখানে কিন্তু রাশি তিনটা, এইটা একটা, এইটা একটা, আর তৃতীয়টা চাইছে। তো তিনটা রাশি হলে সমানুপাত হয় না, হয় কি? ক্রমিক সমানুপাত। তার মানে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের কোশ্চেন, বুঝতে হবে কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমটাকে কি বলে? এ। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি? এটা কিন্তু বি, কারণ কোশ্চেনে যেহেতু তৃতীয় সমানুপাতি চাইছে, তার মানে এটা এ, এটা বি, আর তৃতীয় সমানুপাতি নিয়ে সি কত? বুঝছেন? এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, তাই তো? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। বি মানে কি? এক্স মাইনাস ওয়াই, তার উপরে স্কোয়ার। এই যে বি মানে এক্স মাইনাস ওয়াই, তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এ মানে হচ্ছে এই পুরোটা, এই পুরোটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর সির মান কি? সির মান বের করতে হবে, রেখে দেন, ব্যাস। এবার যেহেতু সির মান বের করতে হবে, সি রেখে দেন আর বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে এই পাশে আছে কি? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আর এই পুরো জিনিসটা এখানে গুণ আকারে আছে, এই পুরো জিনিসটা এই পাশে এসে ভাগ হবে,
অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। এখন একটা জিনিস খেয়াল করেন, এই উপরে আছে কি এক্স মাইনাস, দেখেন এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ারকে আপনি কি রাখেন, এক্স গুণ এক্স লেখা যায় না? এক্স স্কোয়ার মানে তো দুইটা এক্স গুণ আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই দুইবার গুণ আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর নিচে এটাকে এ ধরেন এটাকে বি ধরেন, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি সি। এই দেখেন এই এক্স মাইনাস ওয়াই দিয়ে এই এক্স মাইনাস ওয়াই কাটা, আবার তাহলে উপরে থাকতেছে এক্স মাইনাস ওয়াই আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই, আর কিন্তু সিম্পলিফাই করা যায় না, তার মানে সি মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আছে এ নাম্বার অপশনে। আচ্ছা এখানে কেউ একজন কোশ্চেন করছিলেন, আমি ঠিক মনে নাই, 48কে 4 গুণ 12 আকারে ভাঙলে হবে কিনা? আচ্ছা আপনি কোশ্চেন করছেন কি, এই যে এখানে আসছিল কি বি আসলে এটা আসছে কি বি ইকুয়াল টু 12 গুণ 48। আচ্ছা রুট 12 গুণ 48। একজন প্রশ্ন করছেন যে ভাই এই 12কে আমি ভাঙবো না, এই 12কে ভাঙবো না, কিন্তু এই 48কে লিখবো 4 গুণ 12। কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, আপনি যেভাবে মিলাতে পারলেই হলো। এই 12 আর এই 12 মিলে হবে 144 আর এই হলো 4। এখন 144 এর বর্গমূল করলে 12 হয় আর 4 এর বর্গমূল করলে 2 হয়, 12 দুগুণে 24। কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, একটা মাথায় আসলেই হলো, পরীক্ষা হলে মাথায় আসাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা 82 শেষ, এবার 83 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 83 নম্বর কোশ্চেনে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি ও এ কিউব প্লাস বি কিউবের চতুর্থ সমানুপাতি কত? আবার বলছি এগুলা বীজগণিতের সূত্রের সাথে উৎপাদকের সূত্রের সাথে রিলেটেড। এখানে যদি কিছু জিনিস সূত্রের কিছু জিনিস যদি না বোঝেন এগুলো নিয়ে টেনশন করেন না, বীজগণিতের সূত্রাবলী উৎপাদকের বিশ্লেষণ যখন পড়াবো এগুলো একেবারে ইজি, হ্যাঁ কোনো টেনশন করেন না। তাহলে এই টোটালটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর চতুর্থ সমানুপাতি চাইছে মানে ডি চাইছে। তো এখানে যেহেতু চতুর্থ সমানুপাতি পর্যন্ত চাইছে তার মানে এখানে রাশি আছে 4টা, আর 4টা রাশি কার থাকে, সমানুপাতের নাকি ক্রমিক সমানুপাতের? ক্রমিক সমানুপাতের, সরি সমানুপাতের। তবে এটা সমানুপাতের কোশ্চেন, তো সমানুপাতের শর্ত কি এডি ইকুয়াল টু বিসি। তাহলে এ মানে কত, এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত, সরি এডি মানে কত, ডি মানে কত, ডি মানে কিন্তু এটা বের করতে বলবে, তাহলে যেহেতু ডি বের করতে বলছে তাহলে ডি রেখে দেন। এখানে চতুর্থ সমানুপাতি চাইছে মানে ডি চাইছে, তাহলে ডি রেখে দিতে হবে, যা চাইছে সেটা রেখে দিতে হবে। বি কত, বি মানে এ স্কোয়ার মাইনাস এ বি, আর সি কত, সি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে? এইবার ক্যালকুলেশন করে কি বের করতে হবে, ডি বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটা রেখে দিবেন, বাকিগুলো সব একপাশে পার করে দিবেন। তাহলে ডি এখানে থাকলো ইজ ইকুয়াল টু, এই পুরোটা লিখলাম দেখেন, এখানে আছে এ কিউব। আচ্ছা খেয়াল করে দেখেন, আমি একটা কাজ করি, আচ্ছা সমস্যা নেই, তাহলে ডি ইকুয়াল টু, এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে এ কমন আছে, দেখছেন এখান থেকে এ কমন আছে, এখান থেকে এ কমন নিলে থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি। আচ্ছা আর এইটাকে উৎপাদকের ফর্মুলায় লেখা যায়, এই যে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি জানেন তো? এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এগুলা কিন্তু এখানে শেখাচ্ছি না, এই সূত্র কিভাবে এটা আসছে শেখাবো না, এটা বীজগণিতের সূত্রাবলীতে শেখাবো। আপাতত যাদের মুখস্থ আছে তারা একটু দেখেন, হ্যাঁ এটা হলো, এটা ভাঙলাম, আর এই যে এই জিনিসটা এই পাশে গুণ আকার আছে, এটা ওই পাশে ভাগ হবে, মানে যেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি আমি একবারে ভেঙে দেই, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর পাশে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন কাটাকাটির সুযোগ আছে, দেখেন এই যে এই এ প্লাস বি দিয়ে এ প্লাস বি কাটা, এ স্কোয়ার মাইনাস এ বি, ও আচ্ছা এখান থেকে তো এ কমন নিছি, হ্যাঁ সরি এক্সট্রিমলি সরি।
এখান থেকে আমি এ কমন নিছি, যদি এ যেহেতু কমন নিছি তাহলে এখান থেকে একটা এ চলে আসছে, এখানে একটা এ থাকবে, এখান থেকে এ চলে আসছে, বি থাকবে, এক্সট্রিমলি সরি। এবার এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা, তাহলে ডি ইকুয়াল টু উপরে থাকলো এ ইন্টু এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে উত্তর হচ্ছে এইটা, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আমি এই লাইনটা একটু আরেকবার করে দিচ্ছি। দেখেন আমাদের যেহেতু ডি চাইছে তাহলে ডি রেখে দিব, আর এইটা এই পাশে গুণ আকার আছে, এই পাশে ভাগ হবে, এই যে এই জিনিসটা এই পাশে চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই যে এই পাশে ছিল কি, এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব। এখন কাটাকাটি করতে হবে, উপর নিচে তো কাটাকাটি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। কেন? কারণ অপশনে তো কোথাও এরকম নাই, এরকম নাই, তার মানে নিশ্চয়ই এখানে সিম্পলিফাই করার সুযোগ আছে। তো সিম্পলিফাই করতে হলে তো এগুলোকে ভাঙতে হবে, তাই না? তো এখান থেকে এ কমন যায়, এখান থেকে এ কমন নিলে থাকে এ মাইনাস বি ইন্টু এটাকে উৎপাদকের ফর্মুলায় ভাঙলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এই যে এ প্লাস বির সাথে এ প্লাস বি কাটা, এ মাইনাস বির সাথে এ মাইনাস বি কাটা, তাহলে কি থাকলো? এখানে থাকলো এ আর ওই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে ডির মান হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা আমি খুবই সরি, হ্যাঁ ওইখানে এ কমন নিলে এ মাইনাস এ ইন্টু এ মাইনাস বি হবে, দুঃখিত। হ্যাঁ বুঝছি। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? 3 প্লাস রুট 2 ও 12 মাইনাস রুট 32 এর মধ্য সমানুপাতি কত? তাহলে এখানে রাশি কয়টা খেয়াল করেন। এখানে দেওয়া আছে একটা রাশি, দুইটা রাশি, আর মধ্য সমানুপাতি চাইছে, তাহলে দেওয়া আছে দুইটা আর চাইছে একটা, তার মানে রাশি হচ্ছে তিনটা। আর তিনটা সমানুপাতি, তিনটা রাশি কিসে থাকে? ক্রমিক সমানুপাতে। তাই এটা হচ্ছে প্রথম রাশিটা হচ্ছে এ, আর এই পরের রাশিটা হচ্ছে সি সি সি, আর মধ্য সমানুপাতি চাইছে মানে বি এর মান কত। তো এটা তো ক্রমিক সমানুপাত, যেহেতু তিনটা রাশি আছে, আর ক্রমিক সমানুপাতের সূত্র হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে বি যেহেতু বের করতে হবে, বি স্কোয়ার রেখে দেন, এসি এ মানে হচ্ছে এই যে এটা পুরোটা মানে 3 প্লাস রুট 2 ইন্টু সি, সি মানে পুরোটা 12 মাইনাস রুট 32। এবার কি করতে হবে? গুণ করতে হবে। এবার এখান থেকে তো কমন নেওয়ার মতো কিছু পাচ্ছি না, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। এই 3 দিয়ে প্রথমে, এই 3 দিয়ে 12কে গুণ করলে 36, 3 দিয়ে মাইনাস রুট 32কে গুণ করলে মাইনাস, এই 3 এর সাথে এরকম থাকবে 3 রুট 32 এরকম থাকলো। এবার এই রুট 2 দিয়ে এটাকে গুণ, প্লাস এই যে এই প্লাস, রুট 2 সাথে 12 গুণ করলে 12 রুট 2। এবার এই প্লাস আর এই মাইনাস হবে মাইনাস, এই রুট 2 আর এই রুট 32 গুণ, তাহলে রুট 2 ইন্টু রুট 32। ক্লিয়ার? ওকে। এবার দেখেন এই 36 থাকলো মাইনাস 3, এই 32কে ভাঙা যায়? খেয়াল করেন তো, এই 32কে কি ভাঙা যায়? 32 এর তো রুট হয় না, কিন্তু 32কে কিন্তু ভাঙা যায়। কিভাবে ভাঙা যায়? 16 গুণ 2 প্লাস 12 রুট 2, এটা তো ভাঙার কিছু নাই রুট 2। এবার রুট 2 আর রুট 32 খেয়াল করেন, 2 এর উপরও রুট আছে, 32 উপরেরও রুট আছে, দুইজনের উপরই যেহেতু রুট আছে, তাহলে এই দুইজনকে একটা বড় রুটের মধ্যে পার করে দেওয়া যায়। দুইজনের উপর একই পাওয়ার থাকলে সেই জিনিসটা দুইজনকে একই একদম হোল টু দি পাওয়ার আকারে লেখা যায়। তাহলে রুট কত? 32 দুগুণী 64, 64 রুট কত? 8। তার মানে এই যে এইটার মান হচ্ছে 8। আমার কথা কি বুঝতেছেন? তার মানে এইটুক করলে কত হয়? 8 হয়। আর এই সাইড নোটে আপনি এই যে এই জিনিসটুক এর সাইড নোটে লিখে রাখবেন যাতে পরে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এখন দেখেন, একটু তাকান। এখন এটা হচ্ছে 36 মাইনাস এটা হচ্ছে 3 গুণ, এখানে কিছু নেই মানে গুণ, এই 16 কিন্তু বর্গমূল হয় কত? 4। 2 এর বর্গমূল হয় না, তার মানে এই রুট 2টা থেকে যাবে, যার বর্গমূল হয় বের হয়ে আসবে, যার হয় না সে থেকে যাবে। প্লাস 12 রুট 2 মাইনাস 8। খেয়াল করে দেখেন, এটা 12 রুট 2, এটাও কিন্তু 12 রুট 2, এই যে 3 4 12, এই যে 3 4 12, এটা হচ্ছে প্লাস 12 রুট 2, এটা হচ্ছে মাইনাস 12 রুট 2, অর্থাৎ এইটা দিয়ে এটা কাটা, প্লাস মাইনাসে ক্যান্সেল। এখন 36 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 36 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 28, 28। তাহলে উত্তর হচ্ছে 28। বি স্কোয়ার ইকুয়াল টু 28, সরি এই পাশে কিন্তু বি স্কোয়ার, খেয়াল করেন এই পাশে কি, এই পাশে হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ারের মান 28, কিন্তু আমার তো লাগবে বি এর মান, তার মানে এই স্কোয়ারটা বেশি রুট করতে হবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 28, তাহলে বি ইকুয়াল টু কি? রুট 28। তাহলে উত্তর রুট 28, কিন্তু এইভাবে আবার অপশন নাই। যেহেতু এইভাবে অপশন নাই, তখন বুঝতে হবে যে এই 28কে আবার ভাঙতে হবে। এন্ড 28কে কেমনে ভাঙা যায়? 28কে লেখা যায় 4 গুণ 7। ওই যে আমরা ক্লাসে শিখছিলাম স্মার্ট ক্যালকুলেশনে, যেরকম সিচুয়েশন ক্রিয়েট হবে যে রুট 28 অপশনে নাই, তখন এটাকে ভাঙতে হবে। তো 28কে লেখা যায় 4 গুণ 7, এই 4 এর বর্গমূল হবে 2, 7 এর বর্গমূল হয় না, থেকে যাবে 2 রুট 7, বির মান হচ্ছে 2 রুট 7। ঠিক আছে, বির মান হচ্ছে 2 রুট 7, বোঝা গেছে?
আমি অনেক ভেঙে ভেঙে দেখাইছি বলে মনে হচ্ছে যে একটু বড় হয়েছে, কিন্তু আপনি তো এত ভেঙে ভেঙে দেখাবেন না, আপনি স্মার্ট হয়ে গেলে এখানে অনেক কিছু স্কিপ করবেন। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এগুলো কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন। হ্যাঁ, 12-30 তৃতীয় সমানুপাতি এবং 9-25 মধ্য সমানুপাতির অনুপাত কত? কি চাইছে আগে দেখেন। 12-30 তৃতীয় সমানুপাতি এবং 9-25 মধ্য সমানুপাতির অনুপাত। তার মানে আমাকে একটা অনুপাত বের করতে বলছে। সেই অনুপাতটা কিসের? 12 এবং 30 তৃতীয় সমানুপাতি, 9 এবং 25 মধ্য সমানুপাতি। তাহলে 12 এবং 30 তৃতীয় সমানুপাতি চাইছে। তাহলে আমাকে বলেন, এই যে তৃতীয় সমানুপাতি এখান থেকে চাইছে, তার মানে বুঝতে পারতেছেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখান থেকে সির মান চাইছে। তার মানে এটা একটা ক্রমিক সমানুপাত। এই যে এইটুক। আবার এইটাও একটা ক্রমিক সমানুপাত। 9 ও 25 মধ্য সমানুপাতি চাইছে, তার মানে এখানে 9 হচ্ছে এ, 25 হচ্ছে সি, আর মধ্য সমানুপাতি বি বের করতে বলছে। তাহলে আমি এখান থেকে এগুলা কিন্তু, এই প্রথম অংশটাও কিন্তু একটা ক্রমিক সমানুপাত, এই দ্বিতীয় অংশটাও কিন্তু একটা ক্রমিক সমানুপাত। এই প্রথম অংশ থেকে আমাকে তৃতীয় সমানুপাতি মানে সি বের করতে হবে, আর এই দ্বিতীয় অংশ থেকে আমাকে মধ্য সমানুপাতি মানে বি বের করতে হবে। সেই সি আর এই বি এর অনুপাত তৈরি করতে হবে। দেখেন, বুঝতে পারছেন? একটু বড় টাইপের কোশ্চেন। তাহলে আমরা কি জানি? বি স্কোয়ার ইকুয়াল টু এসি। খেয়াল করেন, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে এখান থেকে কি চাইছে? সি চাইছে। তাহলে বির মান কত? এই যে বির মান 30, এ কত? এ হচ্ছে 12, ইন্টু সির মান কত? সি বের করতে হবে। 30 স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, 30 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 30 স্কোয়ার মানে কি? 30 গুণ 30, আর এই 12 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু সি। এবার কাটাকাটি দেখেন, এটা 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে যাবে 4 বার, 3 দিয়ে এটাকে কাটলে যাবে 15, 12 30। আচ্ছা, সমস্যা নেই। এবার দেখেন, এবার 4 দিয়ে সরাসরি কাটা যায় না, কি করতেছি এইসব। 30 স্কোয়ার মানে 30 গুণ 30, এই 12 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। দেখেন, আপনি 2 দিয়ে কাটেন বা 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 দিয়ে যাবে 4 বার, 3 দিয়ে 30 কে যাবে 10 বার, 10 বার। আমি 2 দিয়ে কেটে দিছি। এই 4 কে 2 দিয়ে কাটলে 2 বার, এই 10 কে 2 দিয়ে কাটলে 5 বার, এই 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 15, 5 15 75, তার মানে সি ইকুয়াল টু 75। ক্লিয়ার? এখান থেকে সির মান বেরোলো। আর এইটাও কিন্তু একটা ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তো এখান থেকে আবার বির মান বের করতে হবে। তাহলে বি স্কোয়ার রেখে দেন, এসি এর মান হচ্ছে 9 ইন্টু সির মান হচ্ছে 25। তাহলে বি ইকুয়াল টু এই স্কোয়ারটা ওই পাশে যা রুট হবে, তাহলে রুট 9 গুণ 25, 9 এর বর্গমূল 3 আর 25 এর বর্গমূল 5, তাহলে 3 5 15, তার মানে বির মান 15। তাহলে আমরা কি বের করলাম? এইটার হচ্ছে তৃতীয় সমানুপাতি বের হয়েছে 75, আর এইটার মধ্য সমানুপাতি বের হয়েছে 15। অঙ্কে চাইছে এইটার তৃতীয় সমানুপাতি এবং এইটার মধ্য সমানুপাতির অনুপাত, অর্থাৎ এইটা আর এইটার অনুপাত। তাহলে অতএব এইটা এবং এইটার অনুপাত মানে 75 ডিভাইডেড বাই 15, 15 দিয়ে 75 কাটা যায়, 5 15 75, তাহলে 15 কে 15, 5 15 75, তাহলে উপর আছে 5, নিচে আছে 1, তাহলে 5:1, 5:1। ক্লিয়ার? 5:1। জি, হয়েছে এটা? তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সটে কি বলছে দেখেন, 2a:6b এর দ্বিগুণানুপাত এবং 4a² 25b² এর ব্যস্তানুপাতের গুণফল কত? তাহলে কি চাইছে আগে বোঝেন। ব্যস্তানুপাতের গুণফল মানে কি? এই অনুপাতের দ্বিগুণানুপাত আর এই অনুপাতের ব্যস্তানুপাতের গুণফল। তার মানে আপনাকে এই অনুপাত থেকে একটা দ্বিগুণানুপাত বের করতে হবে, আর এই অনুপাত থেকে একটা ব্যস্তানুপাত বের করতে হবে, তারপরে সেই দুটো আবার গুণ করতে হবে, তাই কি না? তাহলে আমাকে বলেন, এই অনুপাতের দ্বিগুণানুপাত মানে কি? এগুলোর বর্গ করতে হবে। তাহলে 2 এর স্কোয়ার করতে হবে। দ্বিগুণানুপাত মানে এটারও বর্গ করতে হবে, এটারও বর্গ করতে হবে, আর 6b এর স্কোয়ার করতে হবে। তাহলে এই স্কোয়ারটা কিন্তু 2 এর উপর আছে, 4 এর উপর আছে। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4, এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার মানে 4a²। 6 এর উপর স্কোয়ার করলে 36, b এর উপর স্কোয়ার করলে b²। তার মানে এটার দ্বিগুণ অনুপাত হচ্ছে 4a² 6b²। তো 4a² 6b² মানে 4a² ডিভাইডেড বাই 36b²। সরি, এভাবে থাকুক। তার মানে এই অনুপাতের দ্বিগুণ অনুপাত হচ্ছে এটা। ওকে, ফাইন। এবার এই অনুপাতের ব্যস্তানুপাত মানে উল্টাই দেওয়া, অর্থাৎ এইটা চলে যাবে পিছনে আর এই পুরোটা চলে আসবে সামনে। তাহলে 25b² চলে আসবে সামনে,
হ্যাঁ, আর এইটা চলে যাবে পিছনে 4a স্কোয়ার। তাহলে এইটার ব্যস্তানুপাত হচ্ছে এইটা। তো অনুপাত মানে কি 25b স্কোয়ার, অনুপাত মানে হচ্ছে ভাগ 4a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটার দ্বিগুণ অনুপাত হচ্ছে এইটা, আর এইটার ব্যস্তানুপাত হচ্ছে এইটা। কোশ্চেনে চাইছে এইটার দ্বিগুণ অনুপাত আর এইটার ব্যস্তানুপাতের গুণফল, অর্থাৎ এইটা আর এইটার গুণফল। তাহলে অতএব এবার দেখেন, অতএব 4a স্কোয়ার ডিভাইডেড বাই 36b স্কোয়ার ইন্টু 25b স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এই 4a স্কোয়ার কাটা, এই b স্কোয়ার আর b স্কোয়ার কাটা, তাহলে উপরে থাকলো 25, নিচে থাকলো 36, আর তো কাটাকাটি যায় না, তাহলে 25/36 3 নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? খুবই সিম্পল, মানে জাস্ট একটু স্টেপগুলো বেশি, এই এছাড়া কিছু না। 25/36 হয়েছে এটা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন কি বলছে। 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ। আচ্ছা, ক্রমিক সমানুপাত এবং সমানুপাত এখানে ক্লোজড। হ্যাঁ, ক্রমিক সমানুপাত এবং সমানুপাত এখানে ক্লোজড। এখানে নতুন টাইপের কোশ্চেন চলে আসছে, এইগুলো আমরা আগামী ক্লাসে দেখাবো। হ্যাঁ, আগামী ক্লাস মানে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে শুক্র শনি বন্ধ থাকবে। আগামী ক্লাস মানে রবিবার। রবিবারে আমরা অনুপাত সমানুপাতের একটা মেগা ক্লাস নেব। মেগা ক্লাস মানে হচ্ছে একটু ম্যারাথন টাইপের ক্লাস হবে, 2 ঘন্টার। এবং আমি কিছু আপনাদের জন্য একটা র্যান্ডম কিছু প্রবলেমস তৈরি করছি, হ্যাঁ, যেগুলো আপনাদেরকে দিয়ে সলভ করাবো। মানে আমার বইয়ের সব অঙ্ক শেষ হলে ওইগুলো আপনাদেরকে দিয়ে 2টা ক্লাসে সলভ করাবো আপনার প্র্যাকটিসের জন্য। এবং তার আগে আমি ঘোষণা দিব যে আপনারা অনুপাত সমানুপাত সুন্দর করে দেখে আসবেন। আজকে খালি আপনারা, আমি এখানে কোশ্চেন দিব, আপনারা সলভ করবেন, না পারলে আমি দেখাই দিব। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমি একটু এই শুক্র শনি তো আমি আপনাদের বন্ধ রাখি সবসময়। আমি এই শুক্র শনিবার আমি একটু ঘুরতে যাচ্ছি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। যারা এখানে আমার শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক ইউনিভার্সিটির যদি কেউ থাকেন, তাইলে শুক্রবার সকাল মানে আগামীকাল 10:30টার দিকে আমি ইসলামিক ইউনিভার্সিটির ওই বটতলাতে থাকবো, আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, এখন থেকে এই বন্ধের এই 2টা দিন আমি একটু ট্যুর দিব বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে, যেখানে আমার শিক্ষার্থীরা আছে তাদের সাথে একটু দেখা করব। ঠিক আছে, তাদেরকে পরামর্শ দিব, তাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, এই জন্য দেখা করা আর কি জাস্ট। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর একটা কথা একটু বলে নেই, ক্লাস নেওয়ার সময় অনেক সময় মাথা অনেক গরম থাকে, তারপর দেখা যায় যে মানে যদি ক্লাস নেওয়ার সময় একটু অন্যমনস্ক হয়ে যায় আমি, সেক্ষেত্রে দেখা যায় 2-1টা ক্যালকুলেশন কিন্তু এখানে ভুল হয়ে যেতে পারে। মানুষ মাত্রই ভুল করে, এটা নিয়ে এটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও এই ভুলগুলা হওয়া উচিত না, আমি নিজেই বলছি, তারপরে এই টুকটাক ভুলগুলা একটু ওভারলুক করার ট্রাই করবেন। হ্যাঁ, বা আমি তো কারেকশন করেই দিচ্ছি। আর মানুষ তো ভুল করতেই পারে, স্বাভাবিক, তাই না? তো সেক্ষেত্রে ক্ষমাসুন্দর দৃষ্টিতে তো দেখবেনই। আপনাদের চোখে যদি ধরা পড়ে তাহলে এখানে কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দিব। ঠিক আছে? আচ্ছা, জি, গণিত অনেক সহজ, কিন্তু মনোযোগ দিতে হবে। এক্সাম দিবেন না? অবশ্যই এক্সাম দিব। ঠিক আছে, এক্সাম দিব। এক্সাম অনুপাত সমানুপাত শেষ হবে, অনুপাত সমানুপাতের উপর আপনাদের আমি সুন্দর করে একটা 30 থেকে 40 নম্বরের এমসিকিউ এর উপর পরীক্ষা নিব। ঠিক আছে, এমসিকিউ দিয়ে পরীক্ষা নিব, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পরীক্ষা নিব। আপনাদের জন্য আরো এমন কিছু কিছু ফিচার এখানে আমি অ্যাড করবো আস্তে আস্তে, যা আপনারা কল্পনা করতে পারছেন না। এই অনলাইন জগতে এমন কিছু ফিচার আমি অ্যাড করব যা কেউ কখনো কল্পনাই করেনি। ঠিক আছে, আপনারা পাবেন। একটু ধৈর্য ধরেন, আমার সাথে লেগে থাকেন। বলছি এমন কিছু এখান থেকে পাবেন যা আপনি নিজেও চিন্তা করেন নাই। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।